আজকের আসরে স্বাগত। আজ আমরা এমন কিছু ধারণা নিয়ে কথা বলবো যা প্রচলিত ব্যবসায়িক চিন্তাধারাকে বেশ নাড়া দেয়। হুম। আমাদের হাতে আছে ওয়ারেন বাফেটের লেখা দ্য এসেন্স অফ ওয়ারেন বাফেটের কিছু অংশ। এখানে বার্কশায়ার হ্যাথাওয়ের কর্পোরেট পরিচালনার দর্শন নিয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা লেখা। আমাদের লক্ষ্য হল বার্কশায়ারের মূল নীতিগুলো, বিশেষ করে ওদের ওই বিখ্যাত মালিক কেন্দ্রিক অ্যাপ্রোচ আর কিছু বেশ অবাক করার মতো ভাবনা, এগুলো একটু বোঝা। একদম। মানে কর্পোরেট দুনিয়ার এই মহিরুহের সাফল্যের রহস্যটা কি, সেটাই একটু খতিয়ে দেখা আর কি। চলুন তাহলে শুরু করা যাক একেবারে গোড়ার ধারণাটা দিয়ে, অংশীদারিত্বের মানসিকতা। আচ্ছা। বার্কশায়ারের প্রথম এবং প্রধান নীতিটাই হলো ওদের কাঠামোটা হয়তো একটা কর্পোরেশন, হুম। কিন্তু ওদের মন মানসিকতা সেটা একদম অংশীদারিত্বের, পার্টনারশিপের মতো। হ্যাঁ, ওয়ারেন বাফেট ও চার্লি মাঙ্গার নিজেদের দেখেন ব্যবসার ম্যানেজিং পার্টনার হিসেবে, আর শেয়ার হোল্ডারদের ভাবেন কো পার্টনার, সহ অংশীদার। এটা কিন্তু শুধু কথার কথা নয়, তাই না? হুম। ওরা চান শেয়ার হোল্ডাররাও যেন নিজেদের শুধু স্টক মার্কেটের খেলোয়াড় না ভাবেন। একদম। বরং ব্যবসার দীর্ঘমেয়াদী অংশীদার মনে করেন। যেমন ধরুন, কেউ একটা পারিবারিক খামার বা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের মালিক, সে তো রোজ রোজ দাম দেখে না। ঠিক, কিন্তু ব্যবসাটার ভালো মন্দের সাথে সে যুক্ত থাকে। বার্কশায়ার ঠিক এই জিনিসটাই তাদের শেয়ার হোল্ডারদের কাছ থেকে আশা করে। আর এর একটা প্রমাণও আছে বলছিলেন, শেয়ার কম হাত বদল হয়। হ্যাঁ, দেখা গেছে অন্যান্য বড় আমেরিকান কর্পোরেশনের তুলনায় বার্কশায়ার হ্যাথওয়ের শেয়ার অনেক কম হাত বদল হয়। তার মানে হলো বেশিরভাগ শেয়ার হোল্ডার এই দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের ধারণাটা সত্যি গ্রহণ করেছেন। তারা ঘন ঘন শেয়ার কেনা বেচা করছেন না। আচ্ছা, এরপর আসে দ্বিতীয় নীতি, যেটা আমার খুব মজার লাগে, নিজেদের রান্না নিজেরা খাওয়া। ইটিং আর ওন কুকিং। এর মানে হলো বাফেট আর মাঙ্গারের নিজেদের আর তাদের পরিবারের বিপুল সম্পদ, বলতে গেলে প্রায় পুরোটাই। বার্কশায়ারের শেয়ারেই বিনিয়োগ করা। বাফেটের ক্ষেত্রে তো প্রায় ৯৯%। এটা কিন্তু সাধারণ কর্পোরেট দুনিয়ার ছবিটার থেকে একদম আলাদা। অবশ্যই আলাদা। সেখানে অনেক ম্যানেজারের নিজেদের আর্থিক ভাগ্য কোম্পানির শেয়ার হোল্ডারদের সাথে এতটা সরাসরি যুক্ত থাকে না। ওরা সোজাসাপটা বলেন, আমরা তখনই টাকা কামাতে চাই যখন আমাদের পার্টনাররা করে, এবং ঠিক একই অনুপাতে। হুম। এতে স্বার্থের সংঘাতের সুযোগটাই অনেক কমে যায়। একদম ঠিক। আর এই মালিক কেন্দ্রিক মানসিকতার সবচেয়ে বড় প্রতিফলন দেখা যায় ওরা কিভাবে ব্যবসার সাফল্য মাপে সেই পদ্ধতিতে। হ্যাঁ, তৃতীয় নীতিটা। তৃতীয় নীতি অনুযায়ী বার্কশায়ারের সাফল্য মাপা হয় না ব্যবসার মোট আকার বা আয় দিয়ে, যেটা বেশিরভাগ কোম্পানি করে থাকে। তাহলে কি দিয়ে মাপে? ওরা দেখে শেয়ার প্রতি অন্তর্নিহিত ব্যবসায়িক মূল্যের, ইন্ট্রিনজিক বিজনেস ভ্যালুর গড় বার্ষিক বৃদ্ধির হার। ও, এটা তো বেশ গভীর একটা ধারণা। স্টক মার্কেটের দাম নয়। না, বরং ব্যবসার আসল অর্থনৈতিক শক্তি সময়ের সাথে শেয়ার প্রতি কতটা বাড়ছে সেটাই মূল বিবেচ্য। এই অন্তর্নিহিত ব্যবসায়িক মূল্য ব্যাপারটা একটু সহজ করে বললে কেমন হয়? ব্যবসার ভেতরের আসল ক্ষমতা, যা সে ভবিষ্যতে আয় করতে পারবে, এরকম কিছু। হ্যাঁ, অনেকটা সেরকমই। ভাবুন, এটা যেন ব্যবসার আসল অর্থনৈতিক ইঞ্জিনটার ক্ষমতা, শুধু বাইরের চাকচিক্য বা শেয়ার বাজারের দৈনিক দাম নয়। সময়ের সাথে এই ইঞ্জিনটা কতটা শক্তিশালী হচ্ছে সেটাই ওরা মাপতে চায়। একদম। যদিও তারা এটাও খোলাখুলি স্বীকার করে যে ব্যবসার মূলধন যত বাড়বে, এই বৃদ্ধির হার বজায় রাখা তত কঠিন হবে। কিন্তু লক্ষ্যটা থাকে আমেরিকার গড় বড় কর্পোরেশনের পারফরম্যান্সকে ছাপিয়ে যাওয়া, তাই তো? হ্যাঁ, বেশিরভাগ কোম্পানির লক্ষ্য যেখানে শুধু বড় হওয়া, সেখানে বার্কশায়ার জোর দেয় শেয়ার প্রতি আসল মূল্য বৃদ্ধিতে। এটা একটা মৌলিক পার্থক্য। আচ্ছা। পুঁজি বরাদ্দের ক্ষেত্রেও তাদের ভাবনাটা বেশ পরিষ্কার এবং মালিক স্বার্থকেন্দ্রিক। চতুর্থ নীতিতে যেমন বলা আছে, হ্যাঁ, চতুর্থ নীতিতে তারা বলছেন তাদের প্রথম পছন্দ হল সরাসরি এমন ভালো ব্যবসার পুরো মালিকানা নেওয়া যা যথেষ্ট ক্যাশ তৈরি করে এবং ব্যবহৃত মূলধনের ওপর গড়পড়তার চেয়ে বেশি লাভ দেয়। আর যখন সেরকম সুযোগ থাকে না বা দাম বেশি থাকে, তখন তাদের দ্বিতীয় পছন্দ হল শেয়ার বাজারের মাধ্যমে একই রকম ভালো ব্যবসার আংশিক মালিকানা কিনে নেওয়া। মূলত তাদের ওই বিশাল বীমা কোম্পানিগুলোর হাতে থাকা অর্থ দিয়েই এটা করা হয়, তাই না? ঠিক। কোন বছর কোনটা বেশি হবে তা নির্ভর করে ভালো ব্যবসার দাম আর প্রাপ্যতার উপর।
আর এখানেই তো সেই চমকপ্রদ ব্যাপারটা আছে যেটা বলছিলেন। হ্যাঁ, যেটা সাধারণ ধারণার একেবারে বিপরীত। তারা মনে করেন স্টক মার্কেটের পতন আসলে বার্কশায়ারের জন্য ভালো খবর হতে পারে। শুনে অবাক লাগে কিন্তু, বাজারের পতন ভালো খবর? হ্যাঁ, কিন্তু তাদের যুক্তিটা সোজাসাপটা। বাজার পড়লে ভালো ব্যবসার পুরোটা বা তার শেয়ার আকর্ষণীয় দামে কেনার সুযোগ তৈরি হয়। ও আচ্ছা। এমনকি বার্কশায়ারের বিনিয়োগ করা অনেক চমৎকার কোম্পানি, ধরুন কোকাকোলা, বাজার খারাপ থাকার সময় সস্তায় নিজেদের শেয়ার কিনে নেয়, মানে শেয়ার বাইব্যাক করে। তাতে কি হয়? এতে ওই কোম্পানির শেয়ার সংখ্যা কমে যায়, ফলে বার্কশায়ারের মালিকানার ভাগ বেড়ে যায়। পরোক্ষভাবে বার্কশায়ারের লাভ হয়। বাহ, যেখানে সাধারণ বিনিয়োগকারীরা বাজারের পতনে ভয় পায়, বার্কশায়ার সেখানে সুযোগ খোঁজে। বা এটা সত্যি প্রচলিত ধারণার বাইরে, বাজারের পতনকে স্বাগত জানানো। এই যে স্বচ্ছতা আর যুক্তির প্রতি অবিচল থাকা, এটা তাদের রিপোর্টিং আর ঋণ ব্যবস্থাপনার ক্ষেত্রেও দেখা যায়। ঠিক। যেমন পঞ্চম নীতিতে তারা খোলাখুলি বলছেন যে প্রচলিত হিসাবরক্ষণ পদ্ধতি, মানে গ্যাপ অ্যাকাউন্টিং, সেটা সবসময় ব্যবসার আসল অর্থনৈতিক চিত্র তুলে ধরে না। হ্যাঁ, তারা তাই লুক থ্রু আয়ের মতো একটা ধারণা ব্যবহার করেন। সেটার মানে কি, একটু বুঝিয়ে বলবেন? এর মানে হলো বার্কশায়ারের নিজেদের আয়ের সাথে তাদের বড় বিনিয়োগ থাকা কোম্পানিগুলোর অবন্টিত লাভের অংশ, মানে যেটা সাধারণত রিপোর্টে দেখানো হয় না, সেটাও কর বাদ দিয়ে যোগ করা হয়। ও ওরা মনে করেন এটাই ব্যবসার আসল লাভজনকতা বুঝতে সাহায্য করে, অনেকটা পর্দার আড়ালের আয়টাকেও সামনে নিয়ে আসার মতো। আচ্ছা আচ্ছা। আর ষষ্ঠ এবং দ্বাদশ নীতি, সেখানেও তো সততার উপর জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। তারা জোর দেন তাদের রিপোর্টে চূড়ান্ত অকপট থাকার উপর। ব্যবসার ভালো দিক, খারাপ দিক, সমস্যা সবকিছুই তারা শেয়ার হোল্ডারদের জানান। এমনকি অতীতের ভুল স্বীকার করতেও তাদের কোনো দ্বিধা নেই। একদম। বাফেটের একটা বিখ্যাত উক্তি আছে এই প্রসঙ্গে। তিনি মনে করেন ম্যানেজারদের জন্য এই সত্যতাটা জরুরি। কেন? কারণ জনসম্মুখে যদি একবার ভুল বা অস্পষ্ট তথ্য দেওয়া হয়, তাহলে পরে সেই ভুল তথ্যের উপর ভিত্তি করে নিজেরাই ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থাকে। অসাধারণ সৎ সাহস। ঠিক তাই। এই সততা তাদের ঋণ ব্যবস্থাপনার ক্ষেত্রেও প্রযোজ্য। সপ্তম নীতিতে তারা পরিষ্কার বলছেন তারা অতিরিক্ত ঋণ নিতে ঘোর বিরোধী। এমনকি যদি খুব আকর্ষণীয় সুযোগও হাতছাড়া হয়ে যায়। হ্যাঁ, কারণ পলিসি হোল্ডারদের প্রতি, ঋণদাতাদের প্রতি আর অবশ্যই শেয়ার হোল্ডারদের প্রতি তাদের একটা গভীর দায়বদ্ধতা আছে। তারা মনে করেন অতিরিক্ত ঋণ এই দায়বদ্ধতাকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো তাদের হাতে দুটো বিশাল অঙ্কের প্রায় বিনা খরচের লিভারেজ বা ঋণ নেওয়ার মতো তহবিল আছে। বিনা খরচের লিভারেজ? হুম সেটা কিভাবে সম্ভব? সম্ভব তাদের ব্যবসার কাঠামোর কারণে। প্রথমটা হলো বিলম্বিত কর বা ডিফার্ড ট্যাক্সেস। মানে করটা পরে দেওয়ার সুযোগ? হ্যাঁ, কিছু লাভ হলো তার উপর করটা হয়তো অনেক পরে দিতে হবে। সেই টাকাটা তারা এই মধ্যবর্তী সময়ে ব্যবহার করতে পারে। আচ্ছা, আর দ্বিতীয়টা? দ্বিতীয় এবং আরও বড় উৎস হলো তাদের বিশাল বীমা ব্যবসার ফ্লোট। ফ্লোট? ফ্লোট মানে হলো বীমা কোম্পানিগুলো প্রিমিয়াম সংগ্রহ করে আগে, কিন্তু ক্ষতিপূরণ দেয় পরে। এই মাঝের সময়ে যে বিপুল পরিমাণ অর্থ তাদের হাতে থাকে সেটাই ফ্লোট। ও, বুঝতে পেরেছি। এই দুটো উৎস মিলিয়ে বার্কশায়ারের হাতে বিলিয়ন বিলিয়ন ডলারের তহবিল জমা হয়েছে, যা তারা বিনিয়োগ করতে পারে। এটা তো অনেকটা সুদমুক্ত ঋণের মতো। একদম, যা তাদের বিনিয়োগ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে, কিন্তু সাধারণ ঋণের ঝুঁকি ছাড়াই। এটা তাদের ব্যবসার একটা বিরাট কৌশলগত সুবিধে। আর একটা নীতি যা আমার খুব পছন্দের, তা হল ব্যবসা ধরে রাখার নীতি। নীতি নম্বর 11। হ্যাঁ, জিন র্যামি 9 নীতি। মানে জিন র্যামি খেলায় যেমন খারাপ তাস ফেলে দিতে হয়, ব্যবসায় তেমনটা নয়। ঠিক। এর মানে হলো বার্কশায়ার সহজে কোনো ব্যবসা বিক্রি করে না, এমনকি যদি সেটা তুলনামূলকভাবে কম লাভজনক হয়। শর্ত আছে অবশ্য। হ্যাঁ, শর্ত হলো ব্যবসাটাকে অন্তত কিছু নগদ অর্থ উৎপন্ন করতে হবে, আর সেখানকার ব্যবস্থাপনা ও শ্রমিক সম্পর্ক ভালো থাকতে হবে। তারা মনে করেন প্রতি বছর পারফরমেন্সের তালিকায় সবচেয়ে নিচের ব্যবসাটাকে ছেঁটে ফেলা তাদের স্টাইল নয়। যদিও কর্পোরেট দুনিয়া এটাই রেওয়াজ, এটা কর্মীদের প্রতিও একটা দায়বদ্ধতার প্রকাশ। কিন্তু এর ব্যতিক্রমও তো আছে, তাই না? যেমন ওই টেক্সটাইল ব্যবসার ক্ষেত্রে। হ্যাঁ, ঠিক ধরেছেন। ওই ব্যতিক্রমটাই আসলে নিয়মটাকে আরও জোরালো করে। কি হয়েছিল সেখানে?
1980-র দশকের মাঝামাঝি প্রায় 20 বছর ধরে চেষ্টা করার পর তারা তাদের মূল টেক্সটাইল ব্যবসাটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন। কারণ তারা নিশ্চিত হয়েছিলেন যে এই ব্যবসা থেকে ক্রমাগত লোকসানই হতে থাকবে, ভালো ব্যবস্থাপনা বা কর্মীদের আন্তরিকতা সত্ত্বেও। কঠিন সিদ্ধান্ত ছিল নিশ্চয়ই। অবশ্যই, কিন্তু যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। ওই টেক্সটাইল ব্যবসার কাহিনীটা উৎসের অধ্যায়ে যেটা আছে সেটা আসলে বিনিয়োগ আর ব্যবসার অর্থনীতি নিয়ে একটা অসাধারণ কেস স্টাডি। হ্যাঁ, বাফেট যখন 65 সালে বর্কশায়ার হ্যাথওয়ে নিয়ন্ত্রণ নেন, তখন ওটা ছিল একটা ধুঁকতে থাকা নিউ ইংল্যান্ডের টেক্সটাইল কোম্পানি। ঠিক। কেন চেসের মতো অত্যন্ত দক্ষ ম্যানেজার নিয়োগ করেও ব্যবসার ভাগ্য ফেরানো যায়নি? মূল কারণ ছিল বাইরের প্রতিযোগিতা। হ্যাঁ, আমেরিকার বাইরে, বিশেষ করে এশিয়ায় অনেক কম মজুরিতে তৈরি কাপড়ের সাথে প্রতিযোগিতা। আচ্ছা। এখানে বাফেট একটা গভীর উভয় সংকটের কথা বলেছেন। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে প্রত্যেক কোম্পানিকে আধুনিক যন্ত্রপাতিতে বিপুল বিনিয়োগ করতে হতো, যাতে উৎপাদন খরচ কমে। এককভাবে দেখলে প্রত্যেক ম্যানেজারের জন্য এই সিদ্ধান্তটা হয়তো যুক্তিযুক্ত ছিল। কিন্তু সমস্যা হলো, যখন সবাই একই কাজ করে তখন সম্মিলিত ফলাফলটা দাঁড়ায় ভয়াবহ। কিভাবে? উৎপাদন খরচ যা কমে, তা আরও বেশি দাম কমিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টায় চলে যায়। ফলে পুরো ইন্ডাস্ট্রির লাভজনকতা আরও কমে যায়। বাফেট এটাকে তুলনা করেছেন প্যারেড দেখার সময় সবার একসাথে টিপটয় বা পায়ের আঙুলের ওপর ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টার সাথে। দারুণ উপমা। প্রত্যেকে ভাবছে নিজে একটু উঁচু হয়ে ভালো দেখবে, কিন্তু আখেরে কারো দেখারই কোনো সুবিধা হয় না, বরং সবার কষ্টই বাড়ে। মানে ব্যক্তিগতভাবে যা যৌক্তিক, সমষ্টিগতভাবে তা আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে। ঠিক তাই। তিনি আরেকটা উদাহরণ দিয়েছিলেন উডি অ্যালেনের সিনেমার সংলাপ থেকে, যা পরিস্থিতিটার ভয়াবহতা বোঝায়। কি সেটা? মানবজাতি এক মোড়ে দাঁড়িয়ে আছে। এক পথ চূড়ান্ত হতাশা ও নিরাশার দিকে নিয়ে যায়, অন্যটি সম্পূর্ণ বিলুপ্তির দিকে। আসুন আমরা প্রার্থনা করি যাতে সঠিক পথটি বেছে নেওয়ার জ্ঞান আমাদের হয়। বেশ কঠিন কথা। বার্লিংটন ইন্ডাস্ট্রিজের উদাহরণ টেনে তিনি দেখিয়েছেন, যা একসময় আমেরিকার সবচেয়ে বড় টেক্সটাইল কোম্পানি ছিল। তারাও প্রচুর বিনিয়োগ আর আধুনিকায়ন করেও দীর্ঘমেয়াদে শেয়ারহোল্ডারদের জন্য তেমন কোনো সম্পদ তৈরি করতে পারেনি। এখান থেকে মূল শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, আপনি কত ভালো ম্যানেজার বা নাবিক, তার থেকেও গুরুত্বপূর্ণ হলো আপনি কোন নৌকায় আছেন, মানে কোন ব্যবসায় বা ইন্ডাস্ট্রিতে আছেন। একটা ফুটো নৌকা যতই ভালো করে চালানোর চেষ্টা করা হোক না কেন, তার থেকে একটা ভালো নৌকা বেছে নেওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ। খারাপ অর্থনীতির ব্যবসায় ভালো ব্যবস্থাপনা যুক্ত হলে ব্যবসার সুনাম হয়তো বেঁচে থাকে, কিন্তু আর্থিক ফলাফল খারাপ হয়। বাফেটের কথায় ফুটো নৌকায় শুধু তালি না মেরে সময় থাকতে নৌকা বদলানোই ভালো। একদম। ব্যবসার নৌকা বদলানো বেশ কঠিন, কিন্তু মূল্যবান শিক্ষা। আচ্ছা, এবার আসা যাক কর্পোরেট দানশীলতার বিষয়ে, অধ্যায় ঘতে যা আছে। হ্যাঁ, এখানেও বার্কশায়ারের পথটা একেবারে অন্যরকম। বেশিরভাগ বড় কোম্পানিতে কি হয়, কোম্পানির সিইও বা পরিচালকরা ঠিক করেন লাভের টাকা কোথায় দান করা হবে, তাই না? ঠিক। শেয়ারহোল্ডারদের মতামত সেখানে প্রায় গুরুত্বই পায় না। বাফেট এটাকে বেশ মজার ছলে সমালোচনা করেছেন। তিনি বলেন এটা নাকি অন্যের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিজের পছন্দের চ্যারিটিতে চেক লেখার মতো। হ্যাঁ, ঠিক। তার যুক্তি খুব পরিষ্কার, এটা শেয়ারহোল্ডারদের টাকা। তাই তাদেরই ঠিক করা উচিত এই টাকা কোথায় যাবে, বিশেষ করে যখন সেই দানের সাথে ব্যবসার সরাসরি কোনো সম্পর্ক নেই। একদম। তাহলে ওরা করেনটা কি? 1981 সাল থেকে তারা একটা অভিনব শেয়ারহোল্ডার নির্দেশিত অনুদান প্রোগ্রাম চালু করেন, শেয়ার হোল্ডার ডেজিগনেটেড কন্ট্রিবিউশনস প্রোগ্রাম। নিয়মটা কি রকম? নিয়মটা হলো, প্রতি বছর বার্কশায়ার তার শেয়ারহোল্ডারদের জানায় যে তারা তাদের মালিকানায় থাকা প্রতিটি শেয়ারের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ, ধরুন শেয়ার প্রতি $2, কোনো রেজিস্টার্ড চ্যারিটিতে দান করার জন্য মনোনীত করতে পারবেন। শেয়ারহোল্ডাররা তাদের পছন্দের সংস্থার নাম জানান, আর বার্কশায়ার সেই চেকটা সেই সংস্থাকে পাঠিয়ে দেয়। ভাবুন একবার, কি দারুণভাবে মালিকদের যুক্ত করা। এটা তো সত্যি মালিকদের ক্ষমতায়নের একটা দারুণ উদাহরণ। আচ্ছা, এই প্রোগ্রামে শেয়ারহোল্ডারদের সাড়া কেমন? অসাধারণ। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যোগ্য শেয়ারগুলোর প্রায় 90% বেশি এই প্রোগ্রামে অংশ নেয়। এটা অভাবনীয়। সত্যি। আরেকটা মজার তথ্য হল শেয়ারহোল্ডাররা নাকি ধর্মীয় প্রতিষ্ঠানেও দান করেন।
হ্যাঁ, উল্লেখযোগ্য পরিমাণে, যা সাধারণ কর্পোরেট অনুদান নীতিতে প্রায় দেখাই যায় না। এটা দেখায় মালিকরা যখন সরাসরি সুযোগ পান তখন তাদের দানের ধরন কর্পোরেট কর্তাদের পছন্দের থেকে আলাদা হতে পারে। ঠিক। তবে একটা সমস্যাও তারা উল্লেখ করেছেন, তাই না? নমিনি অ্যাকাউন্টের ব্যাপারটা। হ্যাঁ, সেটা একটা বাস্তব সমস্যা। যাদের শেয়ার সরাসরি নিজের নামে না থেকে ব্রোকারের নামে মানে নমিনি অ্যাকাউন্টে থাকে, তাদের কাছে এই সংক্রান্ত তথ্য সময়মতো পৌঁছায় না বা তারা নিয়ম অনুযায়ী অংশ নিতে পারেন না। ঠিক, কারণ কোম্পানি সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারে না। তাই বাফেট পরামর্শ দেন, বার্কশায়ারের দীর্ঘমেয়াদী পার্টনার হতে চাইলে অন্তত একটি শেয়ার হলেও নিজের নামে রেজিস্টার করে রাখা ভালো। এতে কোম্পানির সব গুরুত্বপূর্ণ খবর ও সুযোগ সুবিধা সরাসরি পাওয়া যায়। হ্যাঁ, এটা আসলে তাদের শেয়ার হোল্ডার কেন্দ্রিক নীতিরই একটা প্রায়োগিক দিক। দারুণ সব ব্যাপার। সবশেষে আসা যাক একটা খুব বিতর্কিত বিষয়, বড় বড় কোম্পানির কর্তাদের বেতন এবং বোনাস, মানে অধ্যায় ঙ। হ্যাঁ, এক্সিকিউটিভ কম্পেনসেশন। বাফেট কিন্তু প্রচলিত স্টক অপশন পরিকল্পনার একজন কড়া সমালোচক। হ্যাঁ, তিনি খুবই কঠোরভাবে সমালোচনা করেন। তার মূল যুক্তি হল, অনেক সময় কোম্পানির শেয়ারের দাম বাড়ে শুধু ব্যবসার স্বাভাবিক নিয়মের লাভ ধরে রাখার কারণে, মানে রিটেইনড আর্নিংসের জন্য। ম্যানেজারের অসাধারণ কোনো কৃতিত্বের জন্য নয়। ঠিক। একটা কোম্পানি যদি তার লাভের একটা অংশ প্রতি বছর ব্যবসায় খাটাতে থাকে, তাহলে সময়ের সাথে সাথে তার অন্তর্নিহিত মূল্য বাড়বেই, শেয়ারের দামও বাড়ার কথা। এখন একজন ম্যানেজার যদি 10 বছর মেয়াদী একটা নির্দিষ্ট দামের শেয়ার কেনার অপশন পান, তাহলে তিনি তেমন উল্লেখযোগ্য কিছু না করেও শুধু সময় গড়ানোর কারণেই বিরাট লাভ করতে পারেন। বাফেট এটাকে তুলনা করেছেন একটা সেভিংস অ্যাকাউন্টের ট্রাস্টির সাথে, যে অ্যাকাউন্টের বেশিরভাগ সুদ নিজেই রেখে দিচ্ছে একটা অপশনের মাধ্যমে, যা তাকে আগে থেকেই দেওয়া হয়েছিল। তিনি মনে করেন এটা অনেক সময় পারফরমেন্সের সাথে সম্পর্কহীন একটা বিশাল পুরস্কার। তাহলে বার্কশায়ারের পদ্ধতিটা কি রকম? তারা কিভাবে তাদের ম্যানেজারদের উৎসাহিত করেন? তাদের পদ্ধতিটা অনেক বেশি যুক্তিসঙ্গত এবং ব্যবসায়ের আসল পারফরমেন্সের সাথে জড়িত। প্রথমত, বোনাস নির্ভর করে নির্দিষ্ট ব্যবসায়িক ইউনিটের পারফরমেন্সের উপর। যেমন সিজ ক্যান্ডি যদি ভালো লাভ করে, তাহলে সিজ ক্যান্ডির ম্যানেজার বোনাস পাবেন। বার্কশায়ার হ্যাথাওয়ের সামগ্রিক শেয়ারের দাম বাড়ল কি কমল, তার ওপর তার বোনাস নির্ভর করবে না। এতে ম্যানেজার তার নিজের নিয়ন্ত্রণের মধ্যে থাকা বিষয়ের উপর মনোযোগ দেন। একদম। দ্বিতীয়ত, যেসব ব্যবসায় প্রচুর মূলধন খাটে, সেখানে ম্যানেজারদের বোনাস হিসেব করার সময় সেই ব্যবহৃত মূলধনের খরচের উপর একটা চার্জ ধরা হয়, চার্জ ফর ক্যাপিটাল এমপ্লয়েড। মানে শুধু লাভ করলেই হবে না, সেই লাভটা ব্যবহৃত মূলধনের তুলনায় যথেষ্ট কিনা সেটাও দেখা হয়। ঠিক। তৃতীয়ত, বোনাস ব্যবস্থাটা প্রতিসম, সিমেট্রিক। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লাভ করলে যেমন পুরস্কার আছে, তেমনি লক্ষ্যমাত্রার চেয়ে কম করলে বা লোকসান হলে সেটার নেতিবাচক প্রভাবও বোনাসের উপর পড়বে। একটা উদাহরণ দিলে হয়তো বলতে সুবিধা হবে। অবশ্যই। উৎসে এইচ ব্রাউন জুতো কোম্পানির উদাহরণ দেওয়া হয়েছে। সেখানকার কিছু মূল ম্যানেজারের বার্ষিক বেতন ছিল মাত্র $7,800। কি বলছেন? মাত্র $7,800? হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিন্তু এর সাথে তারা পেতেন কোম্পানির লাভের একটা অংশ। তবে সেই লাভ হিসেব করা হতো ব্যবহৃত মূলধনের উপর একটা উপযুক্ত চার্জ বাদ দেওয়ার পর। এর ফলে ম্যানেজাররা শুধু লাভের পেছনে ছোটেন না, তারা মূলধন ব্যবহারের ক্ষেত্রেও অনেক বেশি সতর্ক থাকেন, ঠিক যেন ব্যবসার মালিকের মতো। লাভ লোকসান দুটোতেই তাদের সরাসরি অংশ থাকে। আর বাফেট এবং মাঙ্গার তাদের নিজেদের বেতন, তাদের নিজেদের বিপুল শেয়ার আছে, যে এর জন্য আকাশছোঁয়া বেতন বা স্টক অপশনের কোনো প্রয়োজন নেই। তাহলে যদি আমরা পুরো আলোচনাটা গুটিয়ে আনি, বার্কশায়ার হ্যাথওয়ের এই অসাধারণ সাফল্যের পেছনে মূল চালু শক্তিগুলো কি? হ্যাঁ, মূল বিষয়গুলো কি দাঁড়ালো? আমার মনে হয় প্রধান বিষয়গুলো হলো: ১. শেয়ারহোল্ডারদের ব্যবসার প্রকৃত মালিক হিসেবে দেখা এবং তাদের স্বার্থকে সবার আগে রাখা, মানে ওনার সেন্ট্রিসিটি। ২. সব সিদ্ধান্তে কঠোর যৌক্তিকতা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখা। ঠিক। ৩. শেয়ারহোল্ডারদের সাথে চরম সততা এবং স্বচ্ছতার সাথে যোগাযোগ রাখা। একদম। আর ৪. এমন একটা কর্পোরেট সংস্কৃতি তৈরি করা যেখানে ম্যানেজাররা মালিকের মতো করে চিন্তা করেন এবং কাজ করেন। এই নীতিগুলো হয়তো সব কোম্পানির জন্য অনুকরণ করা সহজ নয়, কিন্তু এগুলোর কার্যকারিতা নিয়ে কোনো সন্দেহ নেই। একদম। সত্যি, এই নীতিগুলো আজকের কর্পোরেট জগতে বেশ ব্যতিক্রমী এবং বলা যায় অনুপ্রেরণাদায়ক। আচ্ছা, আলোচনার একেবারে শেষে এসে একটা ভাবনা আসছে মনে। বলুন।
এই যে মালিক কেন্দ্রিক দর্শন, যা প্রায়শই স্বল্পমেয়াদী লাভের বা বাজারের হইচইয়ের ঊর্ধ্বে উঠে দীর্ঘমেয়াদী মূল্য তৈরিতে বিশ্বাসী, এমনকি কম লাভজনক কিন্তু ভালো সম্পর্কের ব্যবসাকেও ধরে রাখতে চায়। এই একই নীতি যদি আমরা ব্যবসার পরিধির বাইরে আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রে, যেমন ধরুন সামাজিক বা ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে আমাদের সিদ্ধান্তগুলো কিভাবে পাল্টে যেতে পারে? এটা একটা গভীর প্রশ্ন, কিন্তু ভাবার মতো। হ্যাঁ, এটা একটা ভাবনার বিষয়। কিন্তু আজকের এই গভীর আলোচনার জন্য মূল্যবান উৎস উপাদান যিনি সরবরাহ করেছেন তাকে অনেক ধন্যবাদ। স্বাগত। ওয়ারেন বাফেটের লেখালেখি, বিশেষ করে তার বার্ষিক চিঠিগুলো, তো বিনিয়োগকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা সেখান থেকে কিছু অংশ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, যেখানে তিনি কর্পোরেট ফাইন্যান্স আর বিনিয়োগের মূল নীতি নিয়ে কথা বলেছেন, তার যে প্রবন্ধ বা পর্যবেক্ষণগুলো আছে সেখান থেকে। আর আমাদের লক্ষ্য হলো এই বিশাল জ্ঞানভাণ্ডার থেকে কিছু জরুরি বিষয়, কিছু কৌশল, সেগুলো একটু সহজ করে তুলে ধরা। ঠিক। যেমন ধরুন, শেয়ারকে ব্যবসার অংশ হিসেবে দেখা, বা মিস্টার মার্কেট ধারণা, আরবিট্রেজ, আবার এফিশিয়েন্ট মার্কেট থিওরি সমালোচনাও করেছেন তিনি। একদম। ভ্যালু বনাম গ্রোথ, ডাইভার্সিফিকেশন, এমনকি নিজের কিছু ভুল বা নির্দিষ্ট বিনিয়োগ, যেমন ধরুন বন্ড বা প্রেফার্ড স্টক, সেগুলো থেকেও কি শেখা যায়। অনেক কিছুই আছে। তাহলে আসুন বিষয়গুলো একটু গভীরে গিয়ে দেখি। হ্যাঁ, এই আলোচনাটা কিন্তু জরুরি, কারণ বাফেটের দৃষ্টিভঙ্গিটা অনেক সময়ই গতানুগতিক আর্থিক জ্ঞানের বাইরে। তারই কয়েক দশকের অভিজ্ঞতা থেকে পাওয়া নীতিগুলো আজকের বাজারের এত হইচইর মধ্যেও আমাদের একটা স্থির, দীর্ঘমেয়াদী পথ দেখাতে পারে। ঠিক বলেছেন। আচ্ছা, শুরু করা যাক 70-এর দশকের ওয়াশিংটন পোস্ট কোম্পানির শেয়ার কেনা দিয়ে। তখন তো বার্কশায়ার শেয়ারগুলো কিনেছিল কোম্পানির যা আসল ব্যবসায়িক মূল্য তার 1/4 কম দামে। হ্যাঁ, মজার ব্যাপার হলো এর জন্য কিন্তু বিশেষ কোনো গোপন তথ্যের দরকার হয়নি। তাই নাকি? না, তখন প্রায় সব মিডিয়া বিশ্লেষক বা ধরুন কোম্পানির কর্মকর্তারাই জানতেন যে ওয়াশিংটন পোস্টের অন্তর্নিহিত মূল্য প্রায় $400-500 মিলিয়ন। অথচ বাজারে দাম ছিল? বাজারে পুরো কোম্পানিটার দাম পাওয়া যাচ্ছিল মাত্র $100 মিলিয়ন। তথ্যটা সবার জানা ছিল, পার্থক্যটা ছিল শুধু দেখার ধরনে, দৃষ্টিভঙ্গিতে। এই দৃষ্টিভঙ্গিটাই তো বেন গ্রাহামের শিক্ষা, তাই না? হ্যাঁ। ভালো ব্যবসার শেয়ার কেন যখন বাজারের দেওয়া দাম তার আসল মূল্যের চেয়ে অনেক কম। একদম। এটা তখনকার যে প্রাতিষ্ঠানিক ধারণা, যেমন ধরুন এফিশিয়েন্ট মার্কেট থিওরি বা ইএমটি, তার থেকে বেশ আলাদা ছিল। এখানে দুটো ধারণা খুব জরুরি। আপনি যেমনটা বলছিলেন, অন্তর্নিহিত মূল্য আর বাজার দর, একটু বুঝিয়ে বলবেন কি? অবশ্যই। অন্তর্নিহিত মূল্য বা ইন্ট্রিনসিক ভ্যালু হল ব্যবসার আসল অর্থনৈতিক মূল্য, তার ভবিষ্যৎ আয়, তার ঝুঁকি, এসবের উপর ভিত্তি করে যা দাঁড়ায়। আর বাজার দর হল শেয়ার বাজারে প্রতিদিন যে দামে কেনাবেচা হচ্ছে, যেটা সবসময় ওঠানামা করছে। ঠিক। আর এই বাজার দরকে বোঝানোর জন্যেই বেন গ্রাহাম ওই বিখ্যাত মিস্টার মার্কেট রূপকটা তৈরি করেছিলেন। মিস্টার মার্কেট, হ্যাঁ, মনে পড়েছে। যেন আপনার একজন ব্যবসায়িক অংশীদার আছেন, যিনি রোজ সকালে এসে একটা দাম বলেন। হয় আপনার অংশ কিনবেন, না হয় তার অংশ বেচবেন। ঠিক তাই। কিন্তু মুশকিল হল এই মিস্টার মার্কেটের মেজাজ একেবারে স্থির নয়। গ্রাহাম বলতেন সে একজন ম্যানিক ডিপ্রেসিভ। কখনো তিনি চূড়ান্ত উৎফুল্ল, ব্যবসার সবকিছু দারুণ দেখছেন আর বিশাল দামে আপনার শেয়ার কিনতে চাইছেন বা তারটা বেচতে চাইছেন। আবার হয়তো পরের মুহূর্তেই তিনি গভীর হতাশায় ডুবে গেলেন, সবখানে শুধু সমস্যা দেখছেন আর খুব কম দামে লেনদেন করতে চাইছেন। তাহলে উপায়? গ্রাহামের মূল কথাটা ছিল, মিস্টার মার্কেট আপনার সেবক, পথ প্রদর্শক নন। তার দেওয়া দামটা আপনার কাজে লাগতে পারে, কিন্তু তার বুদ্ধি বা তার আবেগ দিয়ে প্রভাবিত হওয়া চলবে না। তার মানে নিজের বুদ্ধিমত্তাটা আসল। অবশ্যই। যদি ব্যবসার মূল্য আপনি মিস্টার মার্কেটের চেয়ে ভালো না বোঝেন, তাহলে তো এই খেলায় নামাই উচিত নয়। বাফেটের ওই পোকার খেলার উপমাটার মতো আর কি। খেলায় 30 মিনিট থাকার পরেও যদি বুঝতে না পারেন কে দুর্বল খেলোয়াড়, তবে আপনি সেই দুর্বল খেলোয়াড়। ঠিক। মূল ফোকাসটা হওয়া উচিত ব্যবসার পারফরম্যান্সের ওপর, শেয়ারের প্রতিদিনের দামের ওপর নয়। তাহলে এখান থেকে মূল শিক্ষাটা কি? বাজারের এই মেজাজকে কিভাবে কাজে লাগানো যায়? শিক্ষাটা হলো বাজারের এই আবেগ প্রবণতাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করতে হবে। এর দ্বারা প্রভাবিত হওয়া চলবে না।
যদি দেখেন ব্যবসার ফলাফল ভালো হচ্ছে কিন্তু মিস্টার মার্কেট হতাশ হয়ে কম দাম দিচ্ছেন, তাহলে তো সেটা কেনার সুযোগ। গ্রাহামের সেই বিখ্যাত উক্তিটা। হ্যাঁ, স্বল্প মেয়াদে বাজার একটি ভোটিং মেশিন, কিন্তু দীর্ঘমেয়াদে এটি একটি ওয়েইং মেশিন। মানে শুরুতে হয়তো জনপ্রিয়তা বা ধারণার উপর দাম ওঠানামা করে, কিন্তু শেষ পর্যন্ত ব্যবসার আসল ওজন বা মূল্যটাই দাম নির্ধারণ করে। চমৎকার ব্যাখ্যা। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আরবিট্রেজ, বাফেট এটাকে কিভাবে দেখতেন? শুরুতে তিনি এটাকে অনেকটা নগদ টাকা বা ট্রেজারি বিলের বিকল্প হিসেবে দেখতেন। মানে অল্প একটু বেশি রিটার্ন পাওয়া, কিন্তু খুব ঝুঁকিপূর্ণ দীর্ঘমেয়াদী বিনিয়োগের লোভ এড়ানো। চার্লি মাঙ্গারের কথাটা তো আপনি বললেনই, অন্তত এটা আপনাকে বাজে জায়গা যাওয়া থেকে বিরত রাখবে। কিন্তু এখন তো আরবিট্রেজ বলতে আমরা অন্য কিছু বুঝি, তাই না? হ্যাঁ, এখনকার সংজ্ঞাটা একটু ভিন্ন। এখন আরবিট্রাজ বলতে সাধারণত বোঝায় কোনো ঘোষিত কর্পোরেট ঘটনা, যেমন ধরুন কোম্পানির একত্রীকরণ, অধিগ্রহণ বা লিকুইডেশন, এইসব থেকে লাভ করার চেষ্টা। এখানে ঝুঁকি একটাই, ঘোষিত ঘটনাটা শেষ পর্যন্ত নাও ঘটতে পারে। বাফেটের নিজের অভিজ্ঞতায় কি এমন উদাহরণ আছে? দারুণ উদাহরণ আছে। যেমন ধরুন ১৯৫৪ সালের রকউড অ্যান্ড কোংয়ের কোকোবিন আরবিট্রাজ। কোকোবিন দিয়ে আরবিট্রাজ ভাবা যায়? ব্যাপারটা কি ছিল একটু বলবেন? রকউড ছিল একটা চকলেট কোম্পানি। তারা লাইফো পদ্ধতিতে কোকোবিনের হিসাব রাখত। তো কোকোর দাম যখন খুব বেড়ে গেল, তারা বিশাল ট্যাক্স বাঁচানোর জন্য একটা বুদ্ধি বের করল। শেয়ার হোল্ডারদের মধ্যে সরাসরি কোকোবিন বিলি করে দিল। শেয়ারের বদলে কোকোবিন? হ্যাঁ, বাফেট তখন কম দামের শেয়ার কিনে সেই শেয়ারের বদলে পাওয়া কোকোবিন বাজারে ভালো দামে বিক্রি করে দিলেন। বললেন লাভ হয়েছিল দারুণ, খরচ বলতে শুধু সাবওয়েতে যাতায়াতের টোকেন। দারুণ তো। আর কোন উদাহরণ? আরেকটা ছিল আরক্যাটা কর্পোরেশন। KKR কোম্পানিটা কিনে নিচ্ছিল। সেখানে একটা রেডউড জমির মামলা চলছিল, যেখান থেকে পরে অপ্রত্যাশিত লাভ চলে আসে আরবিট্রাজ হোল্ডারদের কাছে। তার মানে আরবিট্রাজ শুধু দামের পার্থক্য নয়, এর মধ্যে আইনি বা পদ্ধতিগত মারপ্যাচও থাকতে পারে। আচ্ছা, এই ধরনের সুযোগগুলো মূল্যায়ন করার সময় বাফেট কি বিষয় দেখতেন? তিনি মূলত 4টে প্রশ্ন করতেন। ১. ঘটনাটা শেষ পর্যন্ত ঘটার সম্ভাবনা কতটা, মানে ডিলটা কি সত্যিই হবে? আচ্ছা। ২. টাকাটা কতদিন আটকে থাকবে? ৩. এর চেয়ে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে কি, মানে ধরুন অন্য কোনো কোম্পানি আরও ভালো অফার দিল। আর ৪ নম্বর? ৪ নম্বর হল, যদি চুক্তিটা কোনো কারণে ভেস্তে যায়, ধরুন অ্যান্টিট্রাস্ট সমস্যা বা অর্থায়ন জুটল না, তাহলে ক্ষতি কতটা হতে পারে। তার মানে এটা একটা সম্ভাব্যতা আর ঝুঁকির খুব সতর্ক হিসাব, নিছক আন্দাজে কিছু নয়। একদমই তাই। বর্কশায়ার বছরে হয়তো অল্প কয়েকটা, কিন্তু বেশ বড় আকারের আরবিট্রাজে অংশ নিত। আর সেটা সবসময় প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে, গুজবের ওপর ভরসা করে নয়। এই যে বাজারের অদক্ষতাকে কাজে লাগিয়ে লাভ করা, এটা তো এফিশিয়েন্ট মার্কেট থিওরি বা ইএমটির ধারণার একেবারে বিপরীত, তাই না? অবশ্যই বিপরীত। ইএমটির মূল কথা হল শেয়ারের দাম নাকি সবসময় সব প্রাপ্ত তথ্যকে সঙ্গে সঙ্গে প্রতিফলিত করে। তাই বাজার সবসময় সঠিক আর শেয়ার বিশ্লেষণ করে অতিরিক্ত লাভ করা সম্ভব নয়। কিন্তু বাফেট তো এটা মানেন না। একদমই না। তিনি এর ঘোর বিরোধী। তিনি মনে করেন বাজার হয়তো বেশিরভাগ সময় দক্ষ, কিন্তু সব সময় নয়। আর এই যে ব্যতিক্রমী মুহূর্তগুলো, যখন বাজার দক্ষ আচরণ করে না, তখনই সুযোগ তৈরি হয়। প্রমাণ হিসেবে তিনি কি দেখান? নিজের সাফল্য? নিজের সাফল্য তো বটেই, তার সাথে তার গুরু বেন গ্রাহামের দীর্ঘমেয়াদী ট্র্যাক রেকর্ড। মানে গ্রাহাম নিউম্যান কর্পোরেশন, পরে বাফেট পার্টনারশিপ, আর তারপর বর্কশায়ারের কয়েক দশকের আরবিট্রেজ রেকর্ড দেখুন, যেখানে গড় রিটার্ন বাজারের চেয়ে অনেক বেশি ছিল। বাফেটের মতে এটাই প্রমাণ করে যে বাজার সব সময় দক্ষ নয়। তিনি মজা করে বলেন, এত প্রমাণ থাকা সত্ত্বেও ইএমটি প্রবক্তারা নাকি সহজে নিজেদের ভুল স্বীকার করেন না। তাহলে এখান থেকে মূল কথাটা কি দাঁড়ালো? বাজার কি দক্ষ না অদক্ষ? মূল কথা হল, বাজার হয়তো বেশিরভাগ সময় দক্ষ আচরণ করে, কিন্তু এটা নিখুঁত নয়। আর যখন সুযোগ আসে, মানে বাজার যখন অদক্ষ আচরণ করে, তখন বুদ্ধিমান বিনিয়োগকারীরা সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। কারণটা সহজ, বাজারের সব অংশগ্রহণকারী সবসময় যুক্তিসঙ্গত আচরণ করেন না, আবেগ কাজ করে। ঠিক। আচ্ছা, এই ইএমটির সাথে যুক্ত আরেকটা ধারণা হলো বিটা,
যেটা দিয়ে শেয়ারের দামের ওঠানামার পরিমাপ করা হয়। একাডেমিক জগতে এটাকে তো ঝুঁকির মাপকাঠি হিসেবে দেখা হয়। বাফেট কি এটাও মানেন না? না, তিনি এরও তীব্র সমালোচক। কেন? দাম বেশি ওঠানামা করলে তো ঝুঁকি বেশি মনে হওয়াই স্বাভাবিক, তাই না? এখানে বাফেটের সাথে গতানুগতিক বা প্রাতিষ্ঠানিক ধারণার বড় পার্থক্য। বাফেটের কাছে দামের ওঠানামা বা ভলাটিলিটি সেটা ঝুঁকি নয়, সেটা আসলে সুযোগ। সুযোগ কিভাবে? দাম কমলেই যে ঝুঁকি বাড়ল তা নয়। একদম নয়। যদি ব্যবসার অন্তর্নিহিত মূল্য ঠিক থাকে আর দাম কমে যায়, তাহলে তো সেটা কম দামে কেনার সুযোগ। ঝুঁকি তো বাড়ল না, বরং সুযোগ বাড়ল। ওই ওয়াশিংটন পোস্টের উদাহরণটাই ভাবুন না। যখন শেয়ারের দাম অনেক কমে গিয়েছিল, বিটা তথ্য অনুযায়ী শেয়ারটা নাকি বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল। এটা কি কোনো কাজের কথা হলো? একেবারেই না। তাহলে প্রকৃত ঝুঁকি মাপতে হলে কি দেখতে হবে? দেখতে হবে ব্যবসার আসল চরিত্রটা কি, তার প্রতিযোগিতামূলক অবস্থান কেমন, মানে তার অর্থনৈতিক পরীক্ষা আছে কিনা, ব্যবস্থাপনা কতটা যোগ্য আর সৎ, শেয়ারটা কি দামে কেনা হচ্ছে, আর দীর্ঘমেয়াদে কর বা মুদ্রাস্ফীতির প্রভাব কি হতে পারে, এই সব কিছু মিলিয়ে। শুধু শেয়ারের দাম কতটা লাফালাফি করছে সেটা দেখে ঝুঁকি মাপাটা তার মতে অর্থহীন। এই যুক্তির সূত্র ধরেই তাহলে পোর্টফোলিও সাজানোর প্রশ্নটা আসে। সাধারণত তো বলা হয় অনেকগুলো শেয়ারে বিনিয়োগ করে ঝুঁকি কমানো উচিত, মানে ডাইভার্সিফিকেশন। হ্যাঁ, ওটা প্রচলিত ধারণা। কিন্তু বাফেট তো মনে হয় এর উল্টোটা বলেন, মানে অল্প কিছু শেয়ারে বেশি মনোযোগ দেওয়ার কথা বলেন। ঠিক ধরেছেন। তিনি মনে করেন পোর্টফোলিও কনসেন্ট্রেশন, অর্থাৎ অল্প কিছু খুব ভালো ব্যবসায় অনেক বেশি করে বিনিয়োগ করা, এটা আসলে ঝুঁকি কমায়। কমায়? কিভাবে? শর্ত হল বিনিয়োগকারীকে সেই ব্যবসাগুলো খুব খুব ভালোভাবে বুঝতে হবে এবং সেগুলোর ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী হতে হবে, কারণ তখন তিনি প্রতিটি বিনিয়োগ সম্পর্কে অনেক বেশি জানেন। ওয়েমাইমাস্টের একটা কথা তিনি খুব পছন্দ করেন: অতিরিক্ত ভালো জিনিসও চমৎকার হতে পারে। তার মানে না বুঝে অনেকগুলো শেয়ার কেনার চেয়ে বুঝে অল্প কয়েকটাতে বেশি বিনিয়োগ করা ভালো? তার মতে হ্যাঁ, কেইনসেরও একই মত ছিল। কিন্তু তাহলে ডাইভার্সিফিকেশন কি একেবারেই ফেল না? কখন দরকার হতে পারে? দরকার হতে পারে। বাফেট নিজেও বলেন, যেমন ধরুন আরবিট্রাজের মতো বিনিয়োগে, যেখানে প্রতিটি ডিলের ফলাফল অন্যটার থেকে আলাদা, অথবা সেই সব বিনিয়োগকারীদের জন্য যাদের হয়তো নির্দিষ্ট ব্যবসা খুঁটিয়ে বিশ্লেষণ করার মতো সময় বা দক্ষতা নেই। তাদের জন্য সবচেয়ে ভালো হল কম খরচের কোনো ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা। আর মজার ব্যাপার হলো যে বিনিয়োগকারী নিজের সীমাবদ্ধতা বোঝেন এবং সেই অনুযায়ী ইন্ডেক্স ফান্ডে যান, তিনি আসলে অজ্ঞ নন, তিনি জ্ঞানী। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, এই আলোচনাটা আমাদের সেই পুরনো বিতর্কে নিয়ে যায়, ভ্যালু ইনভেস্টিং বনাম গ্রোথ ইনভেস্টিং। বাফেট নিজেকে কোন দিকে ফেলেন? বাফেটের মতে এই বিভাজনটাই আসলে কৃত্রিম। তিনি তো একবার বলেছিলেন, ভ্যালু ইনভেস্টিং শব্দটাই আসলে বাহুল্য বা রিডান্ডেন্ট। কেন? কারণ তার মতে যে কোনো ভালো বিনিয়োগেরই লক্ষ্য হওয়া উচিত আপনি যে দাম দিচ্ছেন তার বিনিময় যথেষ্ট বা তার চেয়ে বেশি ভ্যালু পাওয়া। এটা শুধু কম প্রাইস টু আর্নিংস বা প্রাইস টু বুক রেশিওর শেয়ার খোঁজা নয়। আর গ্রোথ বা ব্যবসার বৃদ্ধি? গ্রোথ তো ভ্যালু ক্যালকুলেশনেরই একটা অংশ। বৃদ্ধি তখনই মূল্যবান যখন ব্যবসায় বিনিয়োগ করা প্রতিটা অতিরিক্ত ডলার সময়ের সাথে সাথে $1 বেশি বাজার মূল্য তৈরি করতে পারে। তা না হলে বৃদ্ধি আসলে ব্যবসার ক্ষতিও করতে পারে। যেমন ধরুন এয়ারলাইন ইন্ডাস্ট্রির কথা। বছরের পর বছর ধরে প্রচুর বৃদ্ধি হয়েছে, কিন্তু সেই বৃদ্ধি থেকে বিনিয়োগকারীদের জন্য তেমন কোনো লাভ হয়নি, কারণ ব্যবসায় অতিরিক্ত মূলধন খাটিয়েও লাভজনকতা বাড়েনি। তার মানে সস্তায় শেয়ার কেনাই শেষ কথা নয়, ব্যবসার গুণগত মান, তার ভবিষ্যৎ বৃদ্ধির সম্ভাবনা এবং সেই বৃদ্ধি কতটা লাভজনক হবে সেটাও দেখতে হবে। একদম। আর এটাই বাফেটের নিজের চিন্তাভাবনার বিবর্তনের একটা বড় অংশ। তিনি কি সবসময় এভাবেই ভাবতেন? না, একদম শুরুতে তিনি ছিলেন বেন গ্রাহামের কট্টর অনুসারী, যাকে তিনি মজা করে বলতেন সিমেরেবাট পদ্ধতি। সিগারবাট মানে রাস্তার ধারে পড়ে থাকা আধ পোড়া সিগারের মতো আর কি। এমন সস্তা শেয়ার খুঁজে বের করা যাতে হয়তো শেষ একটা টান লাভ পাওয়া যেতে পারে। খুব খারাপ কোয়ালিটির শেয়ার, কিন্তু খুবই সস্তা। তিনি কি এই পদ্ধতিতে সফল হননি? কিছু ক্ষেত্রে হয়তো হয়েছেন, কিন্তু তিনি স্বীকার করেছেন যে নিউ ইংল্যান্ডের টেক্সটাইল মিল বা বাল্টিমোরের ডিপার্টমেন্ট স্টোর কিনে এই পদ্ধতিতে তিনি আসলে হাত পুড়িয়েছেন।
পরে চার্লি মাঙ্গারের প্রভাবে তিনি বুঝতে পারেন যে একটা বিস্ময়কর কম দামে একটা সাধারণ বা মাঝারি মানের কোম্পানি কেনার চেয়ে একটা ন্যায্য দামে একটা চমৎকার কোম্পানি কেনা অনেক অনেক ভালো। আর এই চমৎকার কোম্পানি চেনার উপায় কি বলছেন তিনি? উপায় হল এমন ব্যবসা খোঁজা যার একটা দীর্ঘমেয়াদী প্রতিযোগিতামূলক সুবিধা আছে, যাকে তিনি বলেন অর্থনৈতিক পরীক্ষা বা ইকোনমিক মোট, আর যার পরিচালকরা সৎ এবং যোগ্য। ব্যবস্থাপনার ওপর খুব জোর দেন তিনি। খুবই, কারণ তার কথা হল সময় হল চমৎকার ব্যবসার বন্ধু আর মাঝারি মানের ব্যবসার শত্রু। মানে ভালো ব্যবসার গুণ সময়ের সাথে বাড়ে, আর খারাপ ব্যবসার সমস্যা সময়ের সাথে আরও প্রকট হয়। তিনি এও বলেন যে খুব ভালো ব্যবস্থাপকও যদি অর্থনৈতিকভাবে খারাপ একটা ব্যবসায় আটকে পড়েন, তার পক্ষেও খুব বেশি কিছু করা সম্ভব হয় না। ঘোড়াটা ভালো হতে হবে, শুধু জকি ভালো হলেই হবে না। তিনি আরেকটা ধারণার কথা বলেন, প্রাতিষ্ঠানিক অনিবার্যতা বা ইনস্টিটিউশনাল ইম্পারেটিভ। হ্যাঁ, এটাও খুব গুরুত্বপূর্ণ। মানে অনেক সময় দেখা যায় বড় বড় কোম্পানিগুলো যুক্তির চেয়ে নিজেদের পুরনো অভ্যাস বা অন্য কোম্পানিগুলোর অনুকরণ এসবের দ্বারা বেশি চালিত হয়, অযৌক্তিক আচরণ করে বসে। এই জন্য তিনি সবসময় বলেন তাদের সাথে ব্যবসায় যুক্ত হতে চান যাদের তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন, বিশ্বাস করেন এবং শ্রদ্ধা করেন। তিনি তো নিজের ভুলের কথাও খুব খোলাখুলি স্বীকার করেন। এটা কিন্তু কর্পোরেট জগতে খুব বিরল। হ্যাঁ, আর এটাই তার একটা বড় শক্তি। তিনি মনে করেন ভুল থেকে শেখাটা খুব জরুরি। কিছু ভুল ছিল তার মতে সুযোগ হাতছাড়া করার ভুল। মানে হয়তো একটা ভালো ব্যবসা তিনি বুঝতে পেরেছিলেন, কিন্তু যথেষ্ট পরিমাণে কিনলেন না, বা হয়তো একেবারেই কিনলেন না। এটাও তো এক ধরনের ভুল। আর অন্য ধরনের ভুল? অন্যগুলো হল সক্রিয় ভুল, মিস্টেকস অফ কমিশনস, মানে ভুল সিদ্ধান্ত নেওয়া। যেমন ইউএসএর প্রেফার্ড স্টক কেনাটা তিনি বড় ভুল হিসেবে স্বীকার করেন। ইউএসএআর এর ক্ষেত্রে মূল সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা ছিল তিনি এয়ারলাইন ব্যবসাটার মূল চরিত্রটা ধরতে ভুল করেছিলেন। ডিরেগুলেশন বা নিয়ন্ত্রণ উঠে যাওয়ার পর এটা একটা ভয়ঙ্কর প্রতিযোগিতার কমোডিটি ব্যবসায় পরিণত হয়েছিল। এই ব্যবসায় টিকে থাকতে হলে খরচ কমানো অপরিহার্য, কিন্তু ইউএসএআর এর খরচ ছিল অনেক বেশি, আর সেটা কমানোও ছিল খুব কঠিন। এর ফল কি হয়েছিল? বার্কশায়ারকে ওই বিনিয়োগে বড় অঙ্কের লোকসান লিখতে হয়েছিল, মানে রাইট ডাউন করতে হয়েছিল। এখান থেকে তার শিক্ষা ছিল একটি অনিয়ন্ত্রিত কমোডিটি ব্যবসায়ে একটি কোম্পানিকে তার খরচ প্রতিযোগিতামূলক স্তরে নামিয়ে আনতে হবে অথবা বিলুপ্তির সম্মুখীন হতে হবে। এই রকম ভুল স্বীকার করা এবং তা থেকে শিক্ষা নেওয়াটাই কিন্তু তাকে আজকের জায়গায় এনেছে। আচ্ছা, নির্দিষ্ট কিছু বিনিয়োগ নিয়েও তার বেশ কিছু ইন্টারেস্টিং পর্যবেক্ষণ আছে, যেমন ধরুন জাঙ্ক বন্ড আর ইবিডিট নিয়ে তার সমালোচনা। ঠিক, তিনি ঋণ পরিশোধের ক্ষমতা যাচাই করার জন্য ইবিডিআইটি, মানে সুদ, কর, ডেপ্রিসিয়েশন এবং অ্যামোর্টাইজেশন বাদ দেওয়ার আগের আয় ব্যবহারের ঘোর বিরোধী ছিলেন, বিশেষ করে যখন এর সাথে জিরো কুপন বা পে ইন কাইন্ড পিআইকে বন্ড জড়িত থাকে। কেন বিরোধী ছিলেন? ইবিডি তো অনেকেই ব্যবহার করে। কারণ ডেপ্রিসিয়েশন তো একটা বাস্তব খরচ। মূলধনী সম্পত্তির ক্ষয় হচ্ছে, সেটা তো ব্যবসার খরচ। সেটা বাদ না দিলে আয়ের একটা ফোলানো ফাপানো চিত্র পাওয়া যায়। আর জিরো কুপন বন্ড, যেটা হয়তো শুরুতে ভালো উদ্দেশ্যে তৈরি হয়েছিল, যেমন আমেরিকার সেভিংস বন্ড, সেটা ১৯৮০ দশকে জাঙ্ক বন্ডের অর্থায়নে খুব বাজেভাবে ব্যবহৃত হয়েছিল। জিরো কুপন বা পিআইকে বন্ডের সমস্যাটা ঠিক কোথায়, একটু খুলে বলবেন? সমস্যা হল এই বন্ডগুলোতে নগদ সুদের বোঝা থাকে না বা খুব কম থাকে, কারণ এখানে প্রতিশ্রুতি থাকে যে মেয়াদ শেষে আসল আর সুদ একসাথে দেওয়া হবে। বাফেট এটাকে মজা করে বলতেন কিছুই পরিশোধ না করার প্রতিশ্রুতি। তার মানে আপাতত কোনো টাকা দিতে হচ্ছে না। ঠিক, এটা কোম্পানিগুলোকে, বিশেষ করে খুব ঝুঁকিপূর্ণ বা দুর্বল আর্থিক অবস্থার কোম্পানিগুলোকে প্রচুর পরিমাণে ঋণ নিতে উৎসাহিত করে। কাগজে কলমে হয়তো আয় দেখানো যাচ্ছে, কিন্তু নগদ অর্থের প্রবাহ থাকছে না। বাফেট এটাকে এক ধরনের আর্থিক বিভ্রম বা ইলিউশন বলেছেন। তিনি জন কেনেথ গ্যালব্রেথের বেজেল শব্দটা ব্যবহার করেছেন, মানে সেই তহবিল তছরূপ যা তখনও ধরা পড়েনি। তার মানে এটা এক ধরনের ফাঁকি? অনেকটা তাই। তিনি নতুন ইস্যু হওয়া জাঙ্ক বন্ড আর পুরনো ভালো বন্ড যা পরে খারাপ অবস্থায় পড়েছে বা ফলেন অ্যাঞ্জেল, এর মধ্যে গুণগত পার্থক্য না করার প্রবণতারও সমালোচনা করেছেন। মানে দুটোকে এক করে দেখাটা ভুল। আচ্ছা,
বার্কশায়ার তো কিছু কনভার্টেবল প্রেফার্ড স্টকেও বিনিয়োগ করেছিল, তাই না? যেমন স্যালোমন, জিলেট, ইউএস এয়ার। হ্যাঁ, বেশ কয়েকটাতে করেছিল, যেমন স্যালোমন ব্রাদার্স, জিলেট, ইউএস এয়ার, চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল, ফার্স্ট এম্পায়ার স্টেট। সেগুলোর অভিজ্ঞতা কেমন ছিল? ফলাফল ছিল বেশ মিশ্র। উদ্দেশ্য ছিল মূলত ফিক্সড ইনকামের চেয়ে একটু ভালো মাঝারি মানের রিটার্ন পাওয়া আর ভালো কোম্পানির ভালো ব্যবস্থাপকদের সাথে একটা সম্পর্ক তৈরি করা। সফল হয়েছিল? লেটের বিনিয়োগটা দারুণ সফল ছিল, যদিও তিনি পরে বলেছেন সরাসরি কমন স্টক কিনলে লাভ আরও অনেক বেশি হতো। ইউএস এয়ার তো একেবারে হতাশাজনক ছিল, বড় লোকসান। স্যালোমনের অভিজ্ঞতা ছিল খুবই নাটকীয়। সেখানে তো একটা কেলেঙ্কারির পর বাফেটকে কিছুদিন কোম্পানির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব সামলাতে হয়েছিল। তাই নাকি? হ্যাঁ, একটা সাধারণ বৈশিষ্ট্য ছিল এই ডিলগুলোতে, প্রায়শই এই প্রেফার্ড স্টকগুলোর সাথে কিছু বিশেষ ভোটিং অধিকার বা অন্য শর্ত যুক্ত থাকত। এই অভিজ্ঞতাগুলো নিশ্চয়ই তার বিনিয়োগ দর্শনকে আরও পরিণত করেছে। তাহলে এই যে এত দীর্ঘ আলোচনা হলো, এখান থেকে যদি আমরা ওয়ারেন বাফেটের বিনিয়োগ দর্শনের মূল কয়েকটা নির্যাস বের করতে চাই, তাহলে কি কি দাঁড়াবে? বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে এসেছে। প্রথমত, শেয়ারকে ব্যবসার অংশ হিসেবে দেখুন, শুধু প্রতিদিন দাম ওঠানামা করা কাগজের টুকরো হিসেবে নয়। ব্যবসার মালিকের মতো করে ভাবা। ঠিক। দ্বিতীয়ত, মিস্টার মার্কেটের যে মেজাজ, মানে বাজারের ওঠানামা, সেটাকে ভয়ে না পেয়ে নিজের সুবিধার জন্য কাজে লাগান। কম দামে কেনার সুযোগ খুঁজুন। তৃতীয়ত, ব্যবসার অন্তর্নিহিত মূল্যের উপর মনোযোগ দিন। দামটা সেই মূল্যের চেয়ে যথেষ্ট কম কিনা সেটা দেখুন। মানে সবসময় একটা মার্জিন অফ সেফটি বা নিরাপত্তার মার্জিন রাখুন। চতুর্থ, যা বোঝেন সেখানেই থাকুন। একদম। কেবল সেই ব্যবসায় কিনুন যা আপনি বুঝেন, মানে আপনার সার্কেল অফ কম্পিটেন্সি বা যোগ্যতার পরিধির মধ্যে যা পড়ে। পঞ্চমত, এমন ব্যবসায় মনোযোগ দিন যার দীর্ঘমেয়াদী প্রতিযোগিতামূলক সুবিধা আছে, মানে অর্থনৈতিক পরীক্ষা আছে, এবং যার পরিচালকরা সৎ ও যোগ্য। আর সবশেষে ধৈর্য ধরুন। বিনিয়োগ হলো লম্বা দৌড়ের খেলা। ভালো ফলাফলের জন্য সময় দিতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। চমৎকার সারসংক্ষেপ। বাফেটের এই নীতিগুলো শুনতে বেশ সরল মনে হলেও বাস্তবে এগুলো মেনে চলা, মানে প্রয়োগ করা, নিশ্চয়ই খুব একটা সহজ কাজ নয়। একদমই নয়। এখানেই বোধহয় আজকের আলোচনার শেষ প্রশ্নটা আসে, যেটা হয়তো আমাদের শ্রোতাদের ভাবনার জন্য রেখে দেওয়া যেতে পারে। বলুন। বাফেট সবসময় বলেন যে তিনি সহজ, বোধগম্য ক্ষেত্রে, ইজি কেসেস বা সহজবোধ্য ব্যবসায়ে বিনিয়োগ করতে পছন্দ করেন। আর যা বোঝা কঠিন বা খুব বেশি অনুমানের ওপর নির্ভরশীল, মানে ড্র্যাগন, সেগুলো এড়িয়ে চলেন। হ্যাঁ, এটা তিনি প্রায়ই বলেন। কিন্তু প্রশ্ন হলো, আজকের এই বিশ্বে যেখানে প্রযুক্তি এত দ্রুত পাল্টাচ্ছে, পুরো ইন্ডাস্ট্রি বদলে যাচ্ছে চোখের সামনে, সেখানে দীর্ঘমেয়াদের জন্য সত্যিকারের সহজ এবং স্পষ্ট বিজয়ী খুঁজে বের করা কি আগের মতো আর সহজ আছে? এটা একটা ভাবার মতো প্রশ্ন। যখন একটা পুরো শিল্পই আমূল পরিবর্তনের মুখে পড়তে পারে, তখন নিজের যোগ্যতার পরিধির মধ্যে থাকা বা সেই পরিধিটাকে সংজ্ঞায়িত করাই বা কতটা বাস্তবসম্মত, এই সহজ ক্ষেত্র বা ইজি কেসের সংজ্ঞাটাই কি সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে না? এই প্রশ্নগুলো কিন্তু আজকের দিনের বিনিয়োগকারীদের জন্য খুবই জরুরি, তাই না? স্বাগত। আজকের আলোচনায় আমরা বার্কশায়ার হ্যাথাওয়ের জগতে একটু গভীরে যাব, তাদের নিজেদের কিছু লেখালেখি থেকে আর কি। এই লেখাগুলোতে কোম্পানির শেয়ারহোল্ডারদের প্রতি তাদের ভাবনা, তাদের স্টক ম্যানেজমেন্টের পদ্ধতি আর মূলধন বিলিবণ্টনের যে একটা বেশ ইউনিক নীতি, সেগুলো খুব পরিষ্কারভাবে বলা আছে। আমাদের আজকের এই বিশ্লেষণ কিন্তু পুরোপুরি কোম্পানির দেওয়া তথ্যের উপরেই ভিত্তি করে। আমাদের লক্ষ্যটা হলো বার্কশায়ারের সেই মূল নীতিগুলো, বেসিক প্রিন্সিপলগুলো বোঝা, যেগুলো তাদের দীর্ঘমেয়াদী সফলতার ভিতটা গড়ে দিয়েছে বলে মনে করা হয়। বিশেষ করে তারা কিভাবে শেয়ারের ওই যে ইন্ট্রিনসিক ভ্যালু বা অন্তর্নিহিত মূল্যের ওপর জোর দেয়, আর বাজারের প্রতিদিনের ওঠানামা অস্থিরতা থেকে নিজেদের আর শেয়ারহোল্ডারদের বাঁচিয়ে রাখে। যারা ব্যবসা আর বিনিয়োগ নিয়ে একটু অন্যরকম, একটু গভীর দৃষ্টিভঙ্গি খোঁজেন, তাদের জন্য এই আলোচনাটা বেশ কাজের হতে পারে। কারণ এখানে এমন কিছু ধারণা নিয়ে কথা হবে যা হয়তো ওয়াল স্ট্রিটের চলতি হওয়ার বেশ উল্টো দিকে যায়। তাহলে শুরু করা যাক। আলোচনাটা শুরু করে বাজারের দুটো খুব শক্তিশালী কিন্তু বেশ বিপজ্জনক চালিকা শক্তি দিয়ে, ভয় আর লোভ।
বার্কশায়ারের লেখায় এই দুটোকে একেবারে অত্যন্ত সংক্রামক রোগ বলা হয়েছে। ভাবুন একবার, রোগের সাথেই তুলনা। বার্কশায়ারের লক্ষ্য নাকি ঠিক এর উল্টো দিকে চলা। যখন সবাই লোভে ঝাঁপিয়ে পড়ছে তখন একটু গুটিয়ে থাকা, ভয় পাওয়া। আর যখন সবাই ভয়ে পালাচ্ছে তখন সুযোগ খোঁজা, হয়তোবা একটু লোভী হওয়া। এই দর্শনটা আসলে বাজারের প্রতি তাদের পুরো অ্যাপ্রোচটা কিভাবে তৈরি করে? এটা কি শুধু কথার কথা, নাকি এর সত্যি কোনো মানে আছে? না না, এটা শুধু কথার কথা একদমই নয়। এটা তাদের কাজের পদ্ধতির একেবারে সেন্টারে রয়েছে। এই দর্শনটা জোর দেয় ব্যবসার আসল পারফরম্যান্স আর শেয়ার বাজারের ওই যে ক্ষণস্থায়ী ওঠানামা, তার মধ্যে একটা স্পষ্ট দাগ টানার ওপর। দেখুন, বাজারের এই ভয় আর লোভের চক্রে পড়ে অনেক ইনভেস্টর এমন দামে শেয়ার কেনাবেচা করে বসেন যা কোম্পানির আসল মূল্যের সাথে হয়তো মেলেও না। বার্কশায়ার চেষ্টা করে এই চক্র থেকে নিজেদের দূরে রাখতে। আর এখানেই আসে ওই লেনদেন খরচের ব্যাপারটা। লেখায় একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। শেয়ার হোল্ডাররা সব মিলিয়ে ব্যবসার থেকে কম লাভ করেন কেন? একটা বড় কারণ হলো এই লেনদেন খরচ বা ট্রানজ্যাকশন কস্ট। মানে ওই কেনা বেচার খরচ? হ্যাঁ, বারবার শেয়ার কেনাবেচা করতে গিয়ে ব্রোকারকে যে কমিশন দিতে হয় বা মার্কেট মেকারদের স্প্রেড, কেনা আর বেচার দামের যে পার্থক্যটা, জি জি। এইগুলো অল্প অল্প করে জমতে জমতে লাভের একটা বড় অংশ কিন্তু নিয়ে নেয়। বার্কশায়ার মনে করে এই খরচগুলো বিনিয়োগকারীদের জন্য একটা সাইলেন্ট কিলার, বুঝলেন? তাই তারা এমন পলিসি নেয় যাতে এই খরচগুলো কম থাকে। খরচের প্রসঙ্গটা আসলেই খুব ইম্পর্ট্যান্ট। আমরা অনেক সময় শুধু শেয়ারের দাম বাড়া কমা নিয়েই ভাবি। এই যে ভেতরের খরচগুলো, এগুলোর প্রভাব নিয়ে অতটা ভাবি না। এই সূত্র ধরেই জানতে চাই, বার্কশায়ারের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে NYSE-তে লিস্ট হবার ব্যাপারটা। সাধারণত কোম্পানিগুলো তো NYSE-তে যায় পাবলিসিটি, পরিচিতি বা হয়তো শেয়ারের দাম বাড়ানোর আশায়, কিন্তু বার্কশায়ারের কারণটা নাকি অন্যরকম ছিল। ঠিক তাই, তাদের এনওয়াইএসিতে যাওয়ার মূল উদ্দেশ্য কিন্তু শেয়ারের দাম বাড়ানো বা গ্ল্যামার বাড়ানো ছিল না, বরং প্রধান লক্ষ্য ছিল শেয়ার হোল্ডারদের লেনদেন খরচ কমানো। আচ্ছা। সে সময়ে বার্কশায়ারের শেয়ারের দাম ছিল অমন্থ বেশি, প্রতি শেয়ার কয়েক হাজার ডলার, আর শেয়ারের সংখ্যাও ছিল তুলনামূলকভাবে কম। তো বেশিরভাগ বিনিয়োগকারী একসঙ্গে 100 শেয়ারের লট, যাকে রাউন্ড লট বলে, সেটা কিনতে পারতেন না। ফলে ছোট লটে কেনাবেচা করতে গেলে তাদের বেশি স্প্রেড বা কমিশন দিতে হতো। NYSE-তে লিস্টিংয়ের সময় বার্কশায়ার একটা বিশেষ ব্যবস্থা করে তাদের জন্য। রাউন্ড লটের সংজ্ঞাটাই বদলে 10 শেয়ার করা হয়। ও, এতে ছোট বিনিয়োগকারীদের কেনাবেচা করা সহজ হয় এবং তাদের খরচও অনেকটা কমে। এটা বার্কশায়ারের ওই যে শেয়ার হোল্ডার কেন্দ্রিক মানসিকতা, তারই একটা বড় উদাহরণ। ভাবা যায় এত বড় একটা সিদ্ধান্ত, কিন্তু তার পেছনের মূল চিন্তাটা হলো শেয়ার হোল্ডারদের পকেটের সুবিধার কথা ভাবা। এটা সত্যি একটু অন্যরকম। লেখাতে তো এই বিষয়টার উপরও খুব জোর দেওয়া হয়েছে যে শেয়ারের মালিক আসলে কারা, কোন ধরনের মানুষ, সেটা কোম্পানির জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা কেন এত জরুরি তাদের কাছে? কারণ বার্কশায়ার নিজেদের শুধু একটা কোম্পানি হিসেবে দেখে না, তারা অনেকটা নিজেদের একটা পার্টনারশিপ হিসেবে দেখে। তারা চায় এমন পার্টনার বা শেয়ার হোল্ডার যাদের একটা লং টার্ম ভিশন আছে, যারা ব্যবসার ভালো মন্দের সাথে যুক্ত থাকতে চায়। শুধু শেয়ারের দামের প্রতিদিনের নড়াচড়া নিয়ে যারা বেশি মাথা ঘামায়, সেরকম লোক তারা চায় না। স্বল্পমেয়াদী ফটকাবাজ বা স্পেকুলেটরদের তারা একেবারেই পছন্দ করে না। লেখায় এটা বলাও হয়েছে যে ঘন ঘন শেয়ার হোল্ডার বদলানোটা কোম্পানির জন্য ভালো নয়। তুলনাটা অনেকটা এরকম দেওয়া হয়েছে, ধরুন একটা ক্লাবের সদস্যরা যদি রোজ আসতে থাকে আর যেতে থাকে, তাহলে কি ক্লাবের কোনো চরিত্র বা স্থায়িত্ব তৈরি হয়? হয় না। বার্কশায়ার চায় স্থিতিশীল, ব্যবসার প্রতি কমিটেড একটা শেয়ার হোল্ডার গ্রুপ। এই জন্যই তারা শেয়ারের কম ট্রেডিং বা লেনদেন পছন্দ করে। শেয়ারের টার্নওভার রেট কম থাকাটা তাদের কাছে একটা সাকসেস ইন্ডিকেটর। কিন্তু এই সঠিক ধরনের দীর্ঘমেয়াদী ব্যবসার প্রতি মনোযোগী বিনিয়োগকারীদের কিভাবে অ্যাট্রাক্ট করা যায়, আর তার চেয়েও বড় চ্যালেঞ্জ, তাদের ধরে রাখা যায় কিভাবে? নিশ্চয়ই এর জন্য কোনো স্ট্র্যাটেজি আছে। লেখাগুলোতে তো কমিউনিকেশন আর পলিসির ভূমিকার কথা বলা হয়েছে। হ্যাঁ, এখানে বাছাই বা সেলফ সিলেকশনের ধারণাটা খুব ইন্টারেস্টিং। বার্কশায়ার তাদের বার্ষিক প্রতিবেদন এবং উন্মাঙ্গ নিয়োগের মাধ্যমে খুব স্পষ্টভাবে তাদের ফিলসফিটা তুলে ধরে।
তারা কিসে বিশ্বাস করে, কিভাবে ব্যবসা চালায়, শেয়ার হোল্ডারদের কাছ থেকে কি এক্সপেক্ট করে, এই সব খুব খোলাখুলি বলে। এই মেসেজগুলোই একরকম ফিল্টারের মতো কাজ করে। উদাহরণটা দারুণ দেওয়া আছে, যেমন অপেরা কনসার্টের বিজ্ঞাপন দেখে অপেরা প্রেমীরাই টিকিট কাটে, আবার রক কনসার্টের বিজ্ঞাপন দেখে রক মিউজিকের ফ্যানরা। ঠিক। বার্কশায়ারের কমিউনিকেশনও সেভাবেই ডিজাইন করা। যারা কুইক প্রফিট খুঁজছেন বা যারা কোম্পানির বিজনেস না জেনেই শেয়ার কেনেন, তারা বার্কশায়ারের মেসেজ পড়ে হয়তো ইন্টারেস্টই পাবেন না। অন্যদিকে যারা ব্যবসার ফান্ডামেন্টালস বোঝেন, দীর্ঘমেয়াদে ভালো কোম্পানির সাথে থাকতে চান, তারা আকৃষ্ট হবেন। বার্কশায়ারের বিশ্বাস হল, যদি শেয়ার হোল্ডাররা র্যাশনাল হন, তাহলে শেয়ারের বাজার দরও অযৌক্তিক আচরণ করবে না, বরং ব্যবসার আসল মূল্যের কাছাকাছি থাকবে। এই দর্শনটা মেনেই কি তারা স্টক স্প্লিট বা শেয়ার বিভাজনের এতটা বিরোধী ছিল? আমি দেখছিলাম ১৯৮৩ বা ১৯৯২ সালের লেখাগুলোতে এর বেশ তীব্র বিরোধিতা আছে। অথচ ওয়াল স্ট্রিটে স্টক স্প্লিটকে তো প্রায়শই একটা ভালো জিনিস হিসেবে দেখা হয়, তাই না? শেয়ারের দাম কমলে ছোট বিনিয়োগকারীদের কিনতে সুবিধা হয়, লিকুইডিটি বাড়ে, এইসব যুক্তি দেওয়া হয়। বার্কশায়ার কেন এই পপুলার রাস্তায় হাঁটতে চায়নি? তাদের আপত্তির কারণটা খুব ফান্ডামেন্টাল। তারা মনে করত, স্টক স্প্লিট করলে শেয়ারের দাম কমে আসে ঠিকই, কিন্তু তাতে ভুল ধরনের ক্রেতারা, মানে স্পেকুলেটররা, আকৃষ্ট হয় বেশি। এরা শেয়ারের দাম দেখে কেনে, ব্যবসার আসল ভ্যালু বা পারফরম্যান্স দেখে নয়। আচ্ছা। বার্কশায়ার এই মেন্টালিটির খুব কড়া সমালোচনা করেছে। তাদের একটা বিখ্যাত কথা আছে, ৯টা $10 নোটের চেয়ে একটা $100 নোট বেশি মূল্যবান। এই ধারণাটাই ভুল। মানে শেয়ারের সংখ্যা বাড়িয়ে দাম কমালে তার আসল মূল্যের তো কোনো হেরফের হয় না, কিন্তু এটা এক ধরনের ইলিউশন তৈরি করে। আর তার চেয়েও বড় কথা, স্প্লিটের ফলে শেয়ারের কেনাবেচা বা ট্রেডিং ভলিউম অনেক বেড়ে যায়। আর আগেই যেমন বলছিলাম, বার্কশায়ার মনে করে বেশি ট্রেডিং মানেই বেশি লেনদেন খরচ। হ্যাঁ, ওই খরচটা। লেখা একটা সাংঘাতিক কথা আছে, অতি সক্রিয় শেয়ার বাজার হল ব্যবসার পকেটমার। ভাবুন একবার, শেয়ার বাজারকে পকেটমারের সাথে তুলনা। তারা হিসেব কষে দেখিয়েছিল যে এই ঘন ঘন কেনাবেচার খরচ সব শেয়ার হোল্ডারদের উপর একসঙ্গে একটা বিরাট ট্যাক্সের মতো বোঝা চাপায়। একটা লেখায় তো এটাকে ১৬-২৩% করের ভয়াবহ উপমাও দেওয়া হয়েছিল। স্প্লিট নাকি এই কর আরও বাড়িয়ে দেয়। ব্যবসার পকেটমার কথাটা আসলেই খুব পাওয়ারফুল। তার মানে শেয়ারের দাম কমিয়ে লিকুইডিটি বাড়ানোর যে তথাকথিত সুবিধা, তার চেয়ে শেয়ার হোল্ডারদের এই বাড়তি খরচ আর ভুল বিনিয়োগকারী আকর্ষণের অসুবিধাগুলোকেই তারা অনেক বড় করে দেখত। তাদের কাছে শেয়ার হোল্ডারদের কোয়ালিটি ধরে রাখাটা কোয়ান্টিটির চেয়ে বেশি জরুরি ছিল আর কি। একদম তাই। তাদের ওই কম শেয়ার টার্নওভার রেট আর তার ফলে শেয়ার হোল্ডারদের কম গড় খরচ, এটাকে তারা একটা বড় কম্প্যাটিটিভ অ্যাডভান্টেজ হিসেবে দেখত। এটা তারা কোনোভাবেই নষ্ট করতে চায়নি। বেশ, তাহলে শেয়ার আর শেয়ার হোল্ডার সংক্রান্ত দর্শনটা মোটামুটি পরিষ্কার হলো। এবার একটু অন্যদিকে যাই। কোম্পানির ভেতরে যে আয় বা মুনাফা হয়, সেটা নিয়ে তারা কিভাবে ভাবে? বিশেষ করে লভ্যাংশ বা ডিভিডেন্ড দেবার ব্যাপারে তাদের নীতিটা কি? এটাও কি গতানুগতিক ধারার থেকে আলাদা? হ্যাঁ, এখানেও তাদের চিন্তাভাবনা বেশ আলাদা। তারা শুরুতেই ব্যবসার মাধ্যমে অর্জিত আয়কে দুটো ভাগে ভাগ করে, সীমাবদ্ধ বা রিস্ট্রিক্টেড আর অবাধ বা আনরেস্ট্রিক্টেড আয়। সীমাবদ্ধ আয় হল সেই অংশটা যা ব্যবসার বর্তমান কাজকর্ম আর কম্পিটিটিভ পজিশন ধরে রাখার জন্য আবার ব্যবসাতে ইনভেস্ট করতে হয়, বিশেষ করে ইনফ্লেশনের সময়। যেমন ধরুন, পুরনো মেশিনের বদলে নতুন মেশিন কেনা বা ব্যবসার পরিধি একই রাখতে যা যা করা দরকার। এই টাকাটা আসলে মালিকদের হাতে তুলে দেওয়ার জন্য নয়, কারণ এটা না করলে ব্যবসার লং টার্ম হেলথ খারাপ হবে। কনসলিডেটেড এডিসনের ওই ডিগ উই মাস্ট উদাহরণটা এখানে খুব অ্যাপ্লিকেবল। ওই কোম্পানিটার অবস্থা এমন ছিল যে তারা আয় ধরে রেখে যে ইনভেস্ট করছিল তা শেয়ার হোল্ডারদের জন্য তেমন কোনো ভ্যালু ক্রিয়েট করছিল না। শেয়ারের মার্কেট প্রাইস ছিল বুক ভ্যালুর অনেক নিচে, মানে প্রতি ডলার রিইনভেস্টমেন্ট হয়তো মাত্র 25 সেন্ট বাজার মূল্য তৈরি করছিল। তবুও তারা আয় ধরে রাখছিল। বার্কশায়ার মনে করে এটা ঠিক না। সীমাবদ্ধ আয়ের বাইরে যে অবাধ আয় থাকে, সেটাই আসলে ডিস্ট্রিবিউশনের জন্য বা নতুন লাভজনক প্রজেক্টে ইনভেস্ট করার জন্য অ্যাভেলেবল। তাহলে মূল প্রশ্নটা হলো, এই অবাধ আয় কখন কোম্পানিতে রেখে দেওয়া উচিত আর কখন ডিভিডেন্ড হিসেবে শেয়ার হোল্ডারসদের দিয়ে দেওয়া উচিত? এর কি কোনো পরিষ্কার নিয়ম বা মাপকাঠি আছে? হ্যাঁ, এবং মাপকাঠিটা খুবই লজিক্যাল আর বেশ স্ট্রিক্ট।
বার্কশায়ারের নীতি হল কেবল তখনই আয় রেখে দেওয়া উচিত, মানে ডিভিডেন্ড না দিয়ে রিইনভেস্ট করা উচিত, যখন এটা রিজনেবলি আশা করা যায় যে ধরে রাখা প্রতি $1 ভবিষ্যতে মালিকদের জন্য কমপক্ষে $1 বাজার মূল্য তৈরি করবে। মানে $1 রাখলে অন্তত $1 ভ্যালু অ্যাড হতে হবে। একদম। অর্থাৎ কোম্পানি যদি সেই টাকাটা ইনভেস্ট করে মালিকদের নিজেদের ইনভেস্টমেন্টের সুযোগের চেয়ে বেশি বা অন্তত সমান রিটার্ন এনে দিতে পারে, তবেই টাকাটা কোম্পানিতে রাখা সার্থক। লেখা একটা চমৎকার বন্ডের উপমা দেওয়া হয়েছে। ধরুন আপনার কাছে একটা 30 বছরের 8% কুপনের বন্ড আছে, যেটা বাজারে ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, ধরুন 60 সেন্টে প্রতি $1। এখন যদি ইস্যুয়ার ওই 8% কুপন না দিয়ে সেটা বন্ডের মূল্যের সাথে যোগ করে দেয়, মানে আরও ডিসকাউন্টেড বন্ড আপনাকে দেয়, আপনি কি খুশি হবেন? নিশ্চয়ই না। ঠিক তেমনি কোম্পানি যদি আয় ধরে রেখে এমন প্রজেক্টে লাগায় যা যথেষ্ট রিটার্ন দেয় না, তাহলে তো শেয়ার হোল্ডারদের ক্ষতিই হলো। পরিচালকদের একটা টেন্ডেন্সি থাকে নিজেদের সাবসিডিয়ারি কোম্পানিগুলোর ক্যাপিটাল অ্যালোকেশনের ক্ষেত্রে এই যুক্তিটা খাটানোর, কিন্তু মূল কোম্পানির ডিভিডেন্ড পলিসির ক্ষেত্রে তারা অনেক সময় ইমোশন বা অন্য কারণে এই স্ট্রিক্ট টেস্টটা অ্যাপ্লাই করেন না। ওই প্রো-অ্যাম গলফ টুর্নামেন্টের উপমাটাও দারুণ, যেখানে একজন গলফার হয়তো ড্রাইভিংয়ে খুব ভালো কিন্তু পটিংয়ে খুব খারাপ। মানে মূল ব্যবসার দারুণ পারফরমেন্স দিয়ে যেন অন্য কোথাও করা খারাপ ক্যাপিটাল অ্যালোকেশনের ব্যর্থতাকে ঢেকে দেওয়া না হয়। প্রত্যেকটা ইনভেস্টমেন্ট ডিসিশনকে তার নিজের মেরিটে জাজ করতে হবে। তার মানে ম্যানেজমেন্টের উপর একটা বিরাট দায়িত্ব বর্তায়। শুধু আয় ধরে রাখলেই হবে না, কেন রাখা হচ্ছে, সেই টাকা কোথায় ইনভেস্ট করা হবে এবং তা কিভাবে মালিকদের জন্য অন্তত $1 বিনিময়ে $1 বা তার বেশি মূল্য তৈরি করবে, তার একটা স্বচ্ছ এবং যুক্তিসঙ্গত বিশ্লেষণ শেয়ার হোল্ডারদের সামনে তুলে ধরতে হবে। এখানে অ্যাকাউন্টেবিলিটির উপর সাংঘাতিক জোর দেয়া হয়েছে। একদম, এটা মালিক আর ম্যানেজমেন্টের মধ্যে একটা অনেস্ট কন্ট্রাক্টের মতো। বেশ, এই পর্যন্ত আমরা বার্কশায়ারের মূল দর্শন, শেয়ার হোল্ডার নীতি, স্টক স্প্লিটের বিরোধিতা আর মূলধন বরাদ্দের কঠোর নিয়ম নিয়ে কথা বললাম। কিন্তু এখানে একটা আপাত কন্ট্রাডিকশন আসে। দীর্ঘদিন ধরে স্টক স্প্লিটের বিরোধিতা করার পর 90 সালে বার্কশায়ার ক্লাস বি শেয়ার বাজারে আনে। এই ক্লাস বি শেয়ার তো একরকমভাবে শেয়ারের দাম কমিয়ে দিল, যা অনেকটা স্প্লিটের মতোই কাজ করে। এটা কি তাদের আগের স্ট্যান্ডের সঙ্গে ধাক্কা খায় না? এর পেছনের কারণটা কি ছিল? এটা একটা খুবই ভ্যালিড প্রশ্ন, এবং এর উত্তরটা একটু কনটেক্সট নির্ভর। প্রথমত, এটা ঠিক ট্রেডিশনাল স্টক স্প্লিট ছিল না, যেখানে পুরনো শেয়ার ভেঙে নতুন শেয়ার তৈরি হয়। এটা ছিল একটা রিক্যাপিটালাইজেশন, আর এর মূল কারণ ছিল বাজারে গজিয়ে ওঠা কিছু প্রবলেম্যাটিক ইউনিট ট্রাস্ট। বার্কশায়ার এগুলোকে নিজেদের ক্লোন বা নকল বলে ডাকত। এই ট্রাস্টগুলো কি করছিল? তারা বার্কশায়ারের শেয়ার কিনছিল, মানে ক্লাস এ শেয়ার, আর তার উপর ভিত্তি করে ছোট ছোট ইউনিট বানিয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করছিল। তারা বার্কশায়ারের অতীতের ওই অসাধারণ পারফরম্যান্সের অ্যাড দিচ্ছিল, যদিও বাফেট নিজেই বারবার বলছিলেন যে অতীতের পারফরম্যান্স ভবিষ্যতে রিপিট করা সম্ভব না, আর এর বিনিময়ে বেশ চড়া ফি আর কমিশন নিচ্ছিল। ও আচ্ছা। বার্কশায়ারের চিন্তা ছিল এই ট্রাস্টগুলো অনভিজ্ঞ বিনিয়োগকারীদের একরকমভাবে মিসলিড করছে এবং তাদের কাছ থেকে আনফেয়ার ফি নিচ্ছে। কিন্তু যেহেতু বার্কশায়ারের শেয়ারের দাম খুব বেশি ছিল, ছোট বিনিয়োগকারীদের সরাসরি শেয়ার কেনার উপায় ছিল না, তাই তারা এই ট্রাস্টগুলোর খপ্পরে পড়ছিল। ট্রাস্টগুলোকে অকার্যকর করে দেওয়া, এটা কিভাবে কাজ করল? ঠিক তাই। ক্লাস বি শেয়ারের দাম রাখা হয়েছিল ক্লাস এ শেয়ারের 130 ভাগ। এর ফলে ছোট বিনিয়োগকারীরা অনেক কম টাকাতেও সরাসরি বার্কশায়ারের মালিকানার অংশীদার হতে পারল। তাদের আর ওই হাই ফিওয়ালা ট্রাস্টগুলোর কাছে যাওয়ার দরকার পড়ল না। ইন্টারেস্টিং। ক্লাস বি শেয়ারের ভোটাধিকার অবশ্য অনেক কম রাখা হয়েছিল, ক্লাস এ এর 1200 ভাগ। আর এটা বার্কশায়ারের ওই চ্যারিটেবল কন্ট্রিবিউশন প্রোগ্রামেও অংশ নিতে পারত না। ক্লাস এ শেয়ারকে ক্লাস বিতে কনভার্ট করা যেত, কিন্তু উল্টোটা নয়। এই শেয়ার NYSE-তে লিস্ট করা হয় আর একটা পাবলিক অফারের মাধ্যমে বাজারে আনা হয়। অফারটার ডিজাইনও বেশ ইন্টারেস্টিং ছিল। কমিশন রাখা হয়েছিল খুব কম, মাত্র 1.5%। আর কত শেয়ার বিক্রি হবে তার পরিমাণ ফিক্সড না রেখে মার্কেট ডিমান্ডের উপর ছেড়ে দেওয়া হয়েছিল, যাতে স্পেকুলেটররা ডিসকারেজড হয়। তার মানে এটা তাদের মূল নীতি, মানে স্প্লিট না করার নীতি থেকে সরে আসা ছিল না, বরং একটা নির্দিষ্ট সমস্যা, অর্থাৎ এই ক্লোন ট্রাস্টগুলোর বারবারন্ত, সেটাকে অ্যাড্রেস করার জন্য একটা প্র্যাগম্যাটিক সলিউশন ছিল। কিন্তু শেয়ারের দাম যখন এভাবে কমানো হলো, তারা কি বিনিয়োগকারীদের কোনো ওয়ার্নিং দিয়েছিল?
কারণ দাম কমার ফলে তো নতুন হয়তো কম অভিজ্ঞ বিনিয়োগকারীরাও অ্যাট্রাক্টেড হতে পারে। এখানেই বার্কশায়ারের অনেস্টি আর ট্রান্সপারেন্সি আবার প্রমাণ হয়। ক্লাস বি শেয়ার আনার ঘোষণার সময়ই ওয়ারেন বাফেট আর চার্লি মাঙ্গার অত্যন্ত স্পষ্টভাবে বিনিয়োগকারীদের ওয়ার্ন করেছিলেন। তারা বলেছিলেন যে তাদের মতে বার্কশায়ারের শেয়ার তখন এমন একটা দামে বাজারে ট্রেড হচ্ছিল যা কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালুর চেয়ে বেশি। সত্যি? হ্যাঁ, তারা খোলাখুলি বলেন যে এই দামে তারা নিজেরা বার্কশায়ারের শেয়ার কিনবেন না। তারা এও বলেন যে এই হাই ভ্যালুয়েশন সম্ভবত টিকবে না এবং ভবিষ্যতে শেয়ারের দাম কমার সম্ভাবনা আছে। অবিশ্বাস্য! একটা কোম্পানি নতুন শেয়ার বিক্রি করতে আসছে, অথচ তার টপ লোকেরাই বলছেন যে শেয়ারের দাম বেশি এবং তারা নিজেরাই দামে কিনবেন না। এটা তো সচরাচর দেখাই যায় না। এটাই বার্কশায়ারের ইউনিকনেস। তারা শেয়ার বিক্রি করে টাকা তোলার চেয়েও বেশি গুরুত্ব দিয়েছে বিনিয়োগকারীদের সঠিক ইনফরমেশন দেওয়ার উপর। তারা চেয়েছিল যারা ক্লাস বি শেয়ার কিনবেন তারা যেন জেনে শুনে সমস্ত ঝুঁকি সম্পর্কে ওয়াকিবহল হয়েই কেনেন। লেখাটিতে সলোমন ব্রাদার্স যেভাবে এই শেয়ার অফারটা হ্যান্ডেল করেছিল তারও প্রশংসা করা হয়েছে, কারণ তারা বার্কশায়ারের উদ্দেশ্যটা বুঝেছিল, মানে কম খরচে জেনুইন ইনভেস্টার্সদের কাছে শেয়ার পৌঁছে দেওয়া, আর সেই অনুযায়ী কাজ করেছিল। নিজেদের কমিশন ম্যাক্সিমাইজ করার চেষ্টা করেনি। তাহলে এই ক্লাস বি শেয়ারের ঘটনাটা আসলে বার্কশায়ারের মূল ফিলসফিকেই আরও জোরালো করে, তাই না? মানে শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করা, স্বচ্ছ থাকা এবং বাজারের কোনো সমস্যার বাস্তবসম্মত সমাধান খোঁজা, এমনকি যদি সেটা দেখতে একটু অন্যরকম লাগে। আজকের এই আলোচনা থেকে বার্কশায়ারের দর্শন সম্পর্কে বেশ কয়েকটা পাওয়ারফুল পয়েন্ট উঠে এলো। যদি একটু সামারি করি, ব্যবসার আসল অন্তর্নিহিত মূল্যের ওপর ফোকাস করা, বাজারের ডেইলি নয়েজ বা ভয় ও লোভের চক্র থেকে দূরে থাকা, দীর্ঘমেয়াদী আর র্যাশনাল মালিকদের আকর্ষণ করা ও ধরে রাখা, লেনদেন খরচকে শত্রু মনে করে সেটা মিনিমাইজ করা, ক্যাপিটাল অ্যালোকেশনের ক্ষেত্রে খুব ডিসিপ্লিনড থাকা, ওই যে $1 ধরে রাখলে $1+ মূল্য তৈরির টেস্টটা, আর যখন বাজারের কোনো ডিস্টরশন যেমন ওই ক্লোন ট্রাস্ট সমস্যা তৈরি করে তখন তার একটা প্র্যাগম্যাটিক আর শেয়ার হোল্ডার ফ্রেন্ডলি সলিউশন খোঁজা। একদম। এই সব কিছুর মূলে রয়েছে একটা গভীর ভাবনা। শেয়ার হোল্ডারদের নিছক ক্যাপিটাল প্রোভাইডার হিসেবে না দেখে ব্যবসার সত্যিকারের পার্টনার হিসেবে গণ্য করা, আর কোম্পানির সমস্ত পলিসি আর অ্যাক্টিভিটিকে সেই পার্টনারদের লং টার্ম ইন্টারেস্টের সাথেই অ্যালাইন করা। এমনকি যদি তার জন্য ওয়াল স্ট্রিটের চলতি হাওয়া বা তথাকথিত উইজডমের বিরুদ্ধেও যেতে হয়। এখান থেকে একটা বড় প্রশ্ন উঠে আসে, যা নিয়ে হয়তো ভাবা যেতে পারে। বলুন। অন্যান্য কোম্পানি বা বিনিয়োগকারীরা যদি বার্কশায়ারের এই ওনার ফোকাসড অ্যাপ্রোচ, বিশেষ করে ম্যানেজমেন্টের ট্রান্সপারেন্ট কমিউনিকেশন, ক্যাপিটাল অ্যালোকেশনের ডিসিপ্লিন আর শর্ট টার্ম মার্কেট প্রেশারের কাছে সারেন্ডার না করার ক্ষমতা, এগুলো আরও বেশি করে অ্যাডপ্ট করত, তাহলে সার্বিকভাবে ব্যবসার পরিবেশ আর ইনভেস্টমেন্টের রেজাল্ট কেমন হতে পারত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই গভীর এবং অন্তর্দৃষ্টিপূর্ণ বিশ্লেষণের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। ব্যবসায়িক একীভূতকরণ এবং অধিগ্রহণ, মানে মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশনস বা M&A, আজকের আলোচনার বিষয় এটাই। আমরা কিছু বিশ্লেষণধর্মী লেখা থেকে, মানে ওয়ারেন বাফেটের দীর্ঘ অভিজ্ঞতা আর দর্শন বোঝার চেষ্টা করব। বার্কশায়ার হ্যাথাওয়ের দিক থেকে দেখব কেন কিছু কোম্পানি কেনা সফল হয় আর কেন বেশিরভাগ ক্ষেত্রে সেটা ব্যর্থতায় শেষ হয়। হ্যাঁ, ঠিক। এই আলোচনার লক্ষ্য হল M&A-র পেছনের মূল যুক্তিটা কি, সাধারণ ভুলগুলো কোথায় হয়, আর একটা সফল কৌশলের নীতিগুলো আসলে কি সেটা একটু সহজে বোঝা। মানে আমরা দেখব বাফেট কিভাবে এই জটিল প্রক্রিয়াটাকে দেখেন। অবশ্যই। এখানে শুধু টাকার হিসেব নিকেশ নয়, বরং মানুষের আচরণ, ধরুন ব্যবস্থাপকদের লুকানো উদ্দেশ্য আর দীর্ঘমেয়াদী যে ভ্যালু বা মূল্য, সেই ধারণাগুলোও কিন্তু সামনে আসবে। কেন কিছু অধিগ্রহণ বিশাল সাফল্য আনে, আবার কেন অনেক অধিগ্রহণই ক্রেতা কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য ক্ষতির কারণ হয়, সেটাই আমরা একটু খতিয়ে দেখব। বাফেটের একটা দারুণ তুলনা দিয়ে শুরু করা যাক, কি বলেন? হ্যাঁ, বলুন। উনি এই ব্যবসায়িক অধিগ্রহণকে অনেকটা জীবনসঙ্গী খোঁজার মতো বলেছেন। ইন্টারেস্টিং। মানে সক্রিয় হতে হবে, আগ্রহী হতে হবে, খোলা মনের হতে হবে, কিন্তু তাড়াহুড়ো একদম করা চলবে না। লক্ষ্যটা হলো চমৎকার অর্থনৈতিক বৈশিষ্ট্য আর নির্ভরযোগ্য ব্যবস্থাপনার একটা ব্যবসা খুঁজে বের করা। আর এখানেই উনি একটা মজার পর্যবেক্ষণের কথা বলেছেন, কর্পোরেট ব্যাঙের রূপ কথা। হ্যাঁ,
ব্যাং রাজপুত্রের গল্প। একদম। অনেক ম্যানেজার যেন ওই ছোটবেলার গল্পে খুব বিশ্বাসী। তারা ভাবেন একটা সাধারণ বা হয়তো মাঝারি মানের কোম্পানি, যেটাকে উনি বলছেন কর্পোরেট ব্যাংক, সেটা কিনে নিজেদের ব্যবস্থাপনার একরকম জাদুকরি ছোঁয়ায়, মানে চুম্বন আর কি, সেটাকে দারুণ কিছুতে, মানে রাজপুত্র বদলে দেবেন। আর এই বিশ্বাস থেকেই তারা প্রায়শই অনেক অনেক বেশি দাম দিয়ে ফেলে। কিন্তু বাফেটের নিজের অভিজ্ঞতা তো অন্য কথা বলছে, তাই না? উনি তো স্বীকারও করেছেন। হ্যাঁ, উনি স্বীকারও করেছেন যে কেরিয়ারের শুরুতে তিনিও কিছু সস্তা ব্যাংক কিনেছিলেন। আর ফলাফল? ফলাফল তার নিজের ভাষায় আই কেস্ট অ্যান্ড দে ক্রোকড, মানে চুমু খেয়েছিলেন কিন্তু তারা ব্যাঙই থেকে গেল, কিচ্ছু বদলায়নি। এই ব্যর্থতা থেকেই তো শিক্ষাটা এসেছে। ঠিক, উনি শিখেছেন সস্তায় সাধারণ জিনিস কেনার চেয়ে ন্যায্য দামে চমৎকার জিনিস কেনা অনেক ভালো। এখানে ওই গল্ফ প্রশিক্ষকের কথাটা মনে পড়ছে। কোনটা? অনুশীলন নিখুঁত করে না, অনুশীলন স্থায়ী করে। মানে ভুল জিনিস বারবার করলে ভুলটাই গেঁথে যায়। একদম ঠিক পয়েন্ট। তাহলে প্রশ্ন আসে, কেন ম্যানেজাররা জেনে শুনে এমন অধিগ্রহণে ঝোঁকেন যা শেষ অবধি শেয়ার হোল্ডারদের ক্ষতি করে? বাফেট মূলত 3টি কারণের কথা বলেছেন, যেগুলো সাধারণত মানে প্রকাশ্যে বলা হয় না। আচ্ছা, কি কি সেগুলো? প্রথমত, ম্যানেজারদের মধ্যে থাকা এক ধরনের সহজাত উদ্যম, বা যাকে অর্থনীতিবিদ কেইনস বলেছেন অ্যানিমাল স্পিরিটস। মানে নতুন কিছু করার উত্তেজনা। হ্যাঁ, নতুন কিছু করার, ঝুঁকি নেওয়ার একটা স্বতঃস্ফূর্ত তাগিদ। একটা বড় অধিগ্রহণের সুযোগ এলেই কর্পোরেট জগতে একটা দারুণ উত্তেজনার সৃষ্টি হয়, জানেন? বুঝলাম। আর দ্বিতীয় কারণ? দ্বিতীয়ত, সাফল্য মাপার ভুল মাপকাঠি। অনেক সংস্থাকেই তাদের আকার দিয়ে মাপা হয়, মানে সেলস কত বেশি সেটা দিয়ে, লাভজনকতা দিয়ে নয়। ফরচুন 500 তালিকার উদাহরণটা তো এখানেই খাটে। একদম। বিক্রির হিসাবে র্যাঙ্ক কত সেটা ম্যানেজাররা যতটা জানেন বা গুরুত্ব দেন, লাভের হিসাবে ততটা নয়। আর তৃতীয় কারণ হলো সেই ব্যাংক চুম্বন বিশ্বাস, নিজেদের ব্যবস্থাপনার ক্ষমতার ওপর একটা অতিরিক্ত আস্থা, যে আমরা যে কোনো কোম্পানিকে লাভজনক করে তুলতে পারবো। ঠিক তাই, তারা এটাই ভাবেন। আর এই ভুল ধারণাগুলো থেকেই আসে ওই আকাশ ছোঁয়া দাম। ঠিক, একটা কোম্পানির শেয়ার বাজারে যে দামে চলছে তার চেয়ে অনেক বেশি, অনেক সময় তো দ্বিগুণ দাম দিতেও রাজি হয়ে যায় অনেকে। হ্যাঁ, এটাই হয়। বাফেট তো প্রশ্ন তুলেছেন, সাধারণ বিনিয়োগকারীরা তো বাজার দরে সেই ব্যাংক কোম্পানির শেয়ার কিনতে পারে। পারে তো। তাহলে তারা কেন ম্যানেজারদের বাড়তি পয়সা দেবে, মানে দ্বিগুণ পয়সা, শুধু ব্যাংকে চুমু খাওয়ার অধিকার কেনার জন্য? হ্যাঁ, সেটাই। যদি সেই চুমুতে সত্যিকারের কোনো জাদু না থাকে, তাহলে তো এটা স্রেফ অর্থের অপচয়। আর বাস্তবে এমন জাদু তো খুব কমই দেখা যায়। কদাচিৎ। আর এই অতিরিক্ত দাম মেটানোর একটা খুব জনপ্রিয় উপায় হলো নিজেদের কোম্পানির শেয়ার ব্যবহার করা। ওহো, এটা নিয়ে তো বাফেটের অনেক রিজার্ভেশন আছে। ভীষণ সতর্ক উনি এই বিষয়ে। তার নীতিটা খুব পরিষ্কার। যতক্ষণ না আপনি আপনার কোম্পানির শেয়ারের বিনিময়ে সমান বা তার বেশি অন্তর্নিহিত ব্যবসায়িক মূল্য, মানে ইন্ট্রিনজিক বিজনেস ভ্যালু পাচ্ছেন, ততক্ষণ শেয়ার ইস্যু করা উচিত নয়। একদম। সহজ কথায়, আপনার কোম্পানির 1 টাকার শেয়ার দিয়ে আপনি কি কমপক্ষে 1 টাকার আসল ব্যবসায়িক মূল্য কিনছেন, সেটা আগে নিশ্চিত করতে হবে। কিন্তু প্রায়শই তো উল্টোটা ঘটে। মানে যখন নিজেদের কোম্পানির শেয়ারই বাজার মূল্যের চেয়ে কমে বিক্রি হচ্ছে, মানে আন্ডারভ্যালুড। হ্যাঁ, তখনও ম্যানেজাররা সেই কম দামি শেয়ার ব্যবহার করে অন্য কোম্পানি কেনেন। বাফেটের ভাষায় এটা তো 50 পয়সার বিনিময়ে 1 টাকার নোট বিলি করার মতো। ঠিক তাই। এতে পুরনো শেয়ারহোল্ডারদের যে কি পরিমাণ ক্ষতি হয়, কারণ তাদের মালিকানার অংশ কমে যায় আর তাদের সম্পদের বিনিময়ে কম মূল্যের সম্পদ কেনা হচ্ছে, মানে $2 দিয়ে $1 কেনা আর কি। কিন্তু ম্যানেজাররা নিশ্চয়ই এর পক্ষে কিছু যুক্তি দেখান। অবশ্যই দেখান। কিছু কমন যুক্তি আছে, যেমন বলেন, আরে যে কোম্পানিটা কিনছি সেটার ভবিষ্যৎ খুব উজ্জ্বল, অনেক বেড়ে যাবে। কিন্তু তারা নিজেদের কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনার কথা ভুলে যান, যেটা তারা বিলিয়ে দিচ্ছেন। ঠিক এটাই। আরেকটা যুক্তি হলো, আমাদের কোম্পানিকে তো বাড়তেই হবে, গ্রো করতেই হবে। কিন্তু কার বৃদ্ধি? শেয়ার ইস্যু করলে তো বিদ্যমান মালিকদের অংশ কমে যায়। হ্যাঁ, বাফেটের ওই উদাহরণটা এখানে দারুণ। 120 একরের মালিক যদি 60 একরের প্রতিবেশীর সাথে সমান অংশীদারিত্বে যায়, তার দেখভালের এলাকা হয়তো বাড়ল, কিন্তু নিজের জমির পরিমাণ তো কমে গেল। একদম, নিজের মালিকানা তো কমল। তাহলে এই বিপদ এড়ানোর উপায় কি? বাফেট কি বলেন? উনি কয়েকটা পথের কথা বলেছেন। প্রথমত, সত্যিকারের ভ্যালু ফর ভ্যালু একত্রীকরণ,
মানে যেখানে দুটো কোম্পানির ভ্যালুয়েশনই ন্যায্য এবং বিনিময়টাও ন্যায্য। তবে এটা খুবই বিরল। আচ্ছা। দ্বিতীয়ত, যখন আপনার নিজের কোম্পানির শেয়ার বাজার দর তার আসল মূল্যের সমান বা বেশি দামে বিক্রি হচ্ছে, তখন শেয়ার ব্যবহার করা যেতে পারে, কারণ আপনি বেশি দামে থাকা শেয়ার দিয়ে কিনছেন। আর তৃতীয়ত, যদি ভুলবশত বা অন্য কোনো কারণে শেয়ার ইস্যু করতেই হয়, তাহলে পরে বাজার থেকে সমপরিমাণ শেয়ার আবার কিনে নেওয়া, মানে শেয়ার রিপারচেজ করে ক্ষতিটা পুষিয়ে দেওয়া, ড্যামেজ কন্ট্রোল যাকে বলে। এখানে বাফেট কিন্তু ভাষার মারপ্যাচ নিয়েও সাবধান করেছেন। ম্যানেজাররা প্রায় শেয়ার প্রতি আয় বা ইপিএসের ওপর কী প্রভাব পড়ছে সেটা নিয়ে বেশি চিন্তিত থাকেন, ডাইলুশন হচ্ছে কিনা। কিন্তু আসল প্রশ্ন তো অন্য। আসল প্রশ্ন হল, কোম্পানির অন্তর্নিহিত ব্যবসায়িক মূল্য বা ইন্ট্রিনসিক বিজনেস ভ্যালু কি কমে যাচ্ছে, ডাইলুট হচ্ছে। হকি খেলোয়াড় ওয়েন গ্রেটস্কির ওই কথাটা উনি প্রায়ই বলেন। হ্যাঁ, পাক যেখানে আছে সেখানে যেও না, যেখানে পাক যেতে চলেছে সেখানে যাও। হ্যাঁ, অর্থাৎ এখনকার আয় কত, তার চেয়ে জরুরি হল ভবিষ্যতে মূল্যটা কোথায় গিয়ে দাঁড়াবে সেদিকে নজর দেওয়া। যদিও বাফেট বেশিরভাগ অধিগ্রহণ নিয়ে বেশ সন্দিহান, তিনি দুটো ক্ষেত্রে কিন্তু সফলতার সম্ভাবনা দেখেছেন। হ্যাঁ, দুটো ক্যাটাগরির কথা উনি বলেছেন। প্রথমত, সেই সব ব্যবসা কেনা যারা মূল্যস্ফীতির সময়ও, মানে ইনফ্লেশনের সময়ও টিকে থাকতে পারে এবং লাভ করতে পারে। এদের দুটো বৈশিষ্ট্য থাকে সাধারণত। এক, এরা সহজেই দাম বাড়াতে পারে চাহিদা কমলেও। আর দুই, ব্যবসার পরিধি বাড়াতে খুব বেশি অতিরিক্ত মূলধনের প্রয়োজন হয় না। আর দ্বিতীয় ক্যাটাগরি হল অসাধারণ ম্যানেজার বা সুপারস্টার যারা চালান সেই ব্যবসাগুলো। এই ম্যানেজাররা অনেক সময় সাধারণ ব্যবসার আড়ালে লুকিয়ে থাকা অসাধারণ সম্ভাবনা, মানে সেই রাজপুত্র, চিনতে পারেন এবং নিজেদের দক্ষতায় সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেন। বেন হাইনেম্যান, হেনরি সিঙ্গলটন, টম মার্ফি, এরকম কিছু নাম উদাহরণ হিসেবে আসে। তবে বাফেট খুব সততার সাথেই স্বীকার করেছেন যে তিনি নিজে দ্বিতীয় ক্যাটাগরির ম্যানেজার নন। হ্যাঁ, উনি এটা পরিষ্কার বলেছেন। আর প্রথম ক্যাটাগরিতেও, মানে ভালো ব্যবসা চেনার ক্ষেত্রেও, বার্কশায়ারের পারফরমেন্স সবসময় দুর্দান্ত ছিল না। তার নিজের কথায়, আওয়ার প্রিচিং ওয়াজ বেটার দ্যান আওয়ার পারফরমেন্স, অর্থাৎ আমরা যা বুঝেছি বা বলেছি তা সব সময় করে দেখাতে পারিনি। উনি নোয়ারার গল্পের উদাহরণ দেন। শুধু বৃষ্টির ভবিষ্যৎবাণী করলে হবে না, নৌকাও বানাতে হবে। মানে বুঝতে পারা এক জিনিস আর করে দেখানো আরেক জিনিস। এই প্রসঙ্গে চার্লস মাঙ্গারের লিভারেজড বায়আউট বা এলবিও নিয়ে বিশ্লেষণটাও মনে হয় গুরুত্বপূর্ণ। অবশ্যই। এলবিও মানে হলো বিপুল পরিমাণ ঋণ ব্যবহার করে কোনো কোম্পানি কেনা, মানে লিভারেজ নিয়ে বায়আউট। হ্যাঁ, এর সাফল্যের পেছনে প্রায়শই বিশাল অঙ্কের ঋণ আর তার ফলে পাওয়া ট্যাক্স শিল্ড, মানে ঋণের সুদের ওপর কর মকুব হওয়ার যে সুবিধা, তার বড় ভূমিকা থাকে। এতে কোম্পানির মালিকানায় শেয়ারের চেয়ে ঋণের পরিমাণ অনেক বেড়ে যায়। আর এলবিও অপারেটররা সাধারণত খুব দ্রুত খরচ কমানো, কোম্পানির কিছু অংশ হয়তো চড়া দামে বিক্রি করে দেওয়া, হ্যাঁ, কখনো কখনো সরাসরি প্রতিযোগীর কাছেও বিক্রি করে দেয়। আর ব্যবসার ভালো সময় ঋণের সুবিধা নেওয়ার মতো কৌশল ব্যবহার করেন। কিন্তু মাঙ্গার এখানে কিছু বেশ সিরিয়াস সামাজিক প্রশ্ন তুলেছেন। একটা দেশের বড় কর্পোরেশনগুলোর মূলধনী কাঠামোয় এত বিপুল পরিমাণ ঋণ থাকা কি আদৌ কাঙ্ক্ষিত? মানে এটা কি সমাজের জন্য ভালো? সেটাই। কর্পোরেশনগুলোর কি আর্থিকভাবে শক্তিশালী থেকে অর্থনৈতিক ঝড়ের সময় কর্মী, সরবরাহকারী, গ্রাহকদের জন্য কিছুটা শক অ্যাবসর্বার বা নিরাপত্তা বর্ম হিসাবে কাজ করা উচিত নয়? বেন ফ্র্যাঙ্কলিনের ওই কথাটা, খালি বস্তার পক্ষে সোজা হয়ে দাঁড়ানো কঠিন। একদম। অতিরিক্ত ঋণগ্রস্ত দুর্বল কর্পোরেশন কি আসলে সমাজের জন্য ঝুঁকি বাড়ায় না? আর পুরো কর্পোরেট জগৎটাকে কি কেবল কেনাবেচার পণ্য বানিয়ে ফেলা উচিত, যেমন পোর্ক বেলি কন্ট্রাক্ট কেনাবেচা হয়? মাঙ্গারের মতে এই এলবিও অপারেটরদের বাড়বাড়ন্তের ফলে সামগ্রিকভাবে অধিগ্রহণের দাম বেড়ে যায়। হ্যাঁ, ফলে বার্কশায়ারের মতো সংস্থা যারা ন্যায্য দামে ভালো ব্যবসা কিনতে চায়, তাদের কাজটা আরও কঠিন হয়ে পড়ে। তার মানে ভালো শিকার পাওয়াটা সত্যি কঠিন হয়ে যাচ্ছে। মিনিসোটার লিচ লেকে মুস্কি মাছ ধরার গল্পের মতো শটটা বিখ্যাত, কিন্তু তার পরিচিত গাইড নাকি ১৯ বছর ধরে চেষ্টা করেও একটা ধরতে পারেনি। অধিগ্রহণের খেলাটাও অনেকটা সেরকম কঠিন। তাহলে বার্কশায়ার নিজে কিভাবে এই কঠিন কাজটা করে? তাদের নীতিটা কি? তাদের কিছু নির্দিষ্ট সুবিধা আর নীতি আছে। প্রথমত, তাদের কোনো ধরা বাঁধা কৌশলগত পরিকল্পনা বা স্ট্র্যাটেজিক প্ল্যান নেই। ও আচ্ছা।
মানে এই দিকেই এগোতে হবে বা বছরে এতগুলো কিনতেই হবে এমন কোনো চাপ নেই? একদম না। শেয়ার হোল্ডারদের জন্য কোনটা সবচেয়ে যৌক্তিক সেটাই তারা বিবেচনা করে, কোনো নির্দিষ্ট দিকে এগোতে বাধ্য নয় তারা। এটা একটা বড় সুবিধা। অবশ্যই। আর যে কোনো সম্ভাব্য অধিগ্রহণকে তারা শেয়ার বাজারে ভালো কোম্পানির অংশ কেনার সুযোগের সাথে তুলনা করে। মানে এই একই টাকা দিয়ে কি শেয়ার বাজারে এর চেয়ে ভালো বিনিয়োগ করা যেত? ঠিক এই প্রশ্নটাই একটা বড় ডিসিপ্লিন বা শৃঙ্খলা তৈরি করে। আর বিক্রেতার দেয়া আর্থিক পূর্বাভাস মানে ফিনান্সিয়াল প্রজেকশন সেগুলোকে তো তারা প্রায় পাত্তাই দেয় না। প্রায় না। বাফেটের মতে এগুলোর বিনোদনমূলক মূল্য থাকতে পারে, কিন্তু শিক্ষামূলক মূল্য খুব কম। মোর এন্টারটেইনমেন্ট ভ্যালু দেন এডুকেশনাল ভ্যালু। কারণ বিক্রেতারা তো সবসময় সেরা ছবিটাই দেখায়, তাই না? ওই গল্পটা মনে রাখে, যখন ঘোড়াটা ঠিকঠাক চলছে তখনই বেছে দাও। পিটার ড্রাকারের একটা উক্তি আছে না, ডিল করা কাজ করার চেয়ে অনেক বেশি মজার। ডিল মেকিং রোম্যান্টিক, সেক্সি, এই কারণেই এমন অনেক ডিল হয় যার কোনো মানেই হয় না। খুব সত্যি কথা। বর্কশায়ারের অধিগ্রহণের জন্য কিন্তু কিছু স্পষ্ট মানদণ্ড আছে। কিরকম? মূলত কয়েকটা দিকে তারা নজর দেয়। প্রথমত, ব্যবসার আর্থিক স্বাস্থ্য আর আকার, মানে যথেষ্ট বড় হতে হবে। কর পরবর্তী বার্ষিক আয় অন্তত $25 মিলিয়ন, যদিও অন্য জায়গায় 10 মিলিয়নেরও কথা আছে। মানে একটা সাইজেবল ব্যবসা হতে হবে। হ্যাঁ, আর প্রমাণিত এবং ধারাবাহিক লাভজনকতা থাকতে হবে। টার্ন অ্যারাউন্ড বা ভবিষ্যতের কাল্পনিক প্রজেকশনে তাদের আগ্রহ নেই। আর কম বা শূন্য ঋণ ব্যবহার করে ইকুইটির ওপর ভালো রিটার্ন আসতে হবে। ভালো ROI মানে রিটার্ন অন ইকুইটি। ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা যথাস্থানে থাকতে হবে এবং দক্ষ হতে হবে। কারণ বার্কশায়ার নিজে কিন্তু ব্যবস্থাপনা সরবরাহ করতে পারে না বা করতে চায় না। আর ব্যবসাটা তাদের কাছে সরল এবং বোধগম্য হতে হবে। খুব বেশি প্রযুক্তি বা জটিলতা থাকলে তারা বোঝেন না বা সেদিকে যান না। দামের ব্যাপারে একটা নির্দিষ্ট প্রস্তাবিত মূল্য থাকতে হবে বিক্রেতার কাছ থেকে। মানে দাম কত হতে পারে সেটা নিয়ে আলোচনা করে সময় নষ্ট করতে তারা রাজি নয়। হয় আপনি নির্দিষ্ট দাম বলবেন, না হলে আলোচনা নয়। আর তারা কোনো শত্রুতামূলক অধিগ্রহণ মানে হস্টাইল টেকওভারে জড়ায় না। একদমই না। তারা গোপনীয়তা রক্ষা করার প্রতিশ্রুতি দেয় এবং খুব দ্রুত, কখনো কখনো 5 মিনিটের মধ্যেই জানায় যে তাদের আগ্রহ আছে কি নেই। বাহ, খুব দ্রুত সিদ্ধান্ত। হ্যাঁ, নগদ টাকায় কিনতেই বেশি পছন্দ করে। তবে যদি নিজেদের শেয়ারের বিনিময়ে সমান বা বেশি অন্তর্নিহিত মূল্য পাওয়া যায়, কেবল তখনই শেয়ার ইস্যু করার কথা ভাবে। তাদের সবচেয়ে পছন্দের পরিস্থিতি কোনটা? সেটা হলো যখন কোম্পানির মালিক পরিচালকরা হয়তো নিজেদের বা পরিবারের জন্য নগদ অর্থ চান, কিন্তু একই সাথে ব্যবসার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে থেকে আগের মতোই ব্যবসা চালিয়ে যেতে চান। মানে টাকাও দরকার, আবার ব্যবসাও ছাড়তে চান না পুরোপুরি। ঠিক। বার্কশায়ার নিজেদের এই ধরনের বিক্রেতাদের জন্য একটা আদর্শ জায়গা মনে করে, কারণ তারা তো ব্যবসা কিনে রাখার জন্য কেনে, বিক্রি করার জন্য নয়। এবার আসা যাক যারা নিজেদের ব্যবসা বিক্রি করার কথা ভাবছেন তাদের প্রসঙ্গে। এটা তো একটা বিশাল সিদ্ধান্ত। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ, খুব আবেগঘন এবং সম্ভবত একবারই ঘটে যাওয়া একটা ঘটনা। এই সময়ে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে। বিশেষ করে যখন ব্রোকারদের চাপ থাকে, যাদের পারিশ্রমিক নির্ভর করে ডিলটা সম্পন্ন হওয়ার উপর। হ্যাঁ, বাফেট সম্ভাব্য বিক্রেতাদের 2 ধরনের সাধারণ ক্রেতা সম্পর্কে সতর্ক করেছেন। কারা তারা? এক হলো একই বা কাছাকাছি ব্যবসার অন্য কোনো কোম্পানি। এরা শুরুতে যতই ভালো ভালো কথা বলুক, প্রতিশ্রুতি দিক, তাদের নিজস্ব ম্যানেজাররা কিন্তু রানো বা দেরিতে ব্যবসার পরিচালনায় হস্তক্ষেপ করতে চাইবেই। কালচারাল ক্ল্যাশ হয়। আর দ্বিতীয় দল? দ্বিতীয় দল হলো আর্থিক কারবারি, যেমন ধরুন এলবিও ফার্মগুলো। এদের মূল লক্ষ্য থাকে সাধারণত বিপুল পরিমাণ ঋণ ব্যবহার করা এবং দ্রুত লাভ করার জন্য ব্যবসাটিকে আবার বিক্রি করে দেওয়া। হয়তো পাবলিক মার্কেটে বা অন্য কোনো কর্পোরেশনের কাছে। হ্যাঁ, এদের কাছে ব্যবসাটা একটা কেনা বেচার পণ্য মাত্র। বার্কশায়ার নিজেদের এই 2 ধরনের ক্রেতা থেকে আলাদা হিসেবে দেখায়। তারা বলে যে তারা ব্যবসা কিনে রাখার জন্যই কেনে। তাদের মূল সংস্থায় কোনো অপারেটিং স্টাফ নেই, মানে হেড অফিসে খুব কম লোক। তাই অধিগ্রহণ করা কোম্পানিগুলো অসাধারণ মাত্রায় স্বায়ত্তশাসন ভোগ করে। পরিচালকরা আগের মতোই ব্যবসা চালান, বার্কশায়ার তাদের পদ্ধতির সাথে মানিয়ে নেয়, উল্টোটা নয়। বাফেট তো সম্ভাব্য বিক্রেতাদের এটাও বলেন যে তারা যেন বার্কশায়ারের সাথে অতীতে যারা ব্যবসা করেছে তাদের সাথে কথা বলে নেয়।
হ্যাঁ, তাদের অভিজ্ঞতা যাচাই করতে বলেন, বিশেষ করে যাদের ব্যবসা পরে হয়তো ভালো করেনি। তাদের সাথেও কথা বলতে বলেন, যাতে বোঝা যায় কঠিন সময়ে বার্কশায়ার কেমন আচরণ করে, তাদের প্রতিশ্রুতি আর আচরণের মিল আছে কিনা। এটাও একটা স্বচ্ছতার পরিচয়। অবশ্যই, বার্কশায়ার সাধারণত নগদ টাকায় কেনে, কোনো ব্রোকার থাকে না মাঝখানে, এবং ডিল সম্পন্ন হবার নিশ্চয়তা থাকে। যদি একবার তারা রাজি হয়। সবশেষে বাফেট একটা খুব বাস্তব কথা মনে করিয়ে দেন বিক্রেতাদের জন্য। হ্যাঁ, কথাটা খুব গুরুত্বপূর্ণ। একটি ন্যায্য লেনদেনের মাধ্যমে ব্যবসা বিক্রি করলে বিক্রেতা কিন্তু রাতারাতি আগের চেয়ে বেশি ধনী হয়ে যান না। তাই তো। কারণ তিনি তো তার সম্পদের সমান মূল্যই পাচ্ছেন। ঠিক, তার সম্পদের ধরনটা শুধু বদলায়। একটা 100% মালিকানাধীন পরিচিত ব্যবসা থেকে সেটা নগদ অর্থ বা অন্য কোনো ব্যবসার ছোট ছোট অংশে, মানে স্টকে রূপান্তরিত হয়, যে স্টক মার্কেট বা অন্য ব্যবসাটা হয়তো বিক্রেতা ততটা ভালো বোঝেন না। বিক্রির পেছনে সঙ্গত কারণ থাকতে পারে, যেমন অবসরে যাওয়া বা অন্য কিছু। হ্যাঁ, কারণ থাকতে পারে, কিন্তু নিছক আরও ধনী হওয়াটা সাধারণত সেই কারণ নয়, যদি লেনদেনটা ন্যায্য দামে হয়। তাহলে এই গভীর আলোচনা থেকে আমরা কি শিখলাম, মানে মূল নির্যাসটা কি দাঁড়ালো? আমার মনে হয় মূল কথাটা হল, ব্যবসায়িক একীভূতিকরণ এবং অধিগ্রহণ কেবল সংখ্যা আর কৌশলের খেলা নয়। এর গভীরে রয়েছে মানব আচরণ, ব্যবস্থাপকদের মোটিভেশন বা উদ্দেশ্য, মূল্যের সঠিক মূল্যায়ন এবং অবশ্যই সাধারণ জ্ঞানের প্রয়োগ। একদম। ওই কর্পোরেট ব্যাংকে চুমু খেয়ে রাজপুত্র বানানোর মোহ থেকে বেরিয়ে আসাটা জরুরি। খুব জরুরি। শুধু ব্যবসার আকার না দেখে তার অন্তর্নিহিত গুণমান আর ন্যায্য মূল্যের উপর জোর দেওয়া দরকার, আর সবসময় শেয়ার হোল্ডারদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার। এগুলোই হলো মূল বার্তা। আর কখন নিজের কোম্পানির শেয়ার পুনঃক্রয় করা বা রিপারচেস করা বুদ্ধিমানের কাজ, আর কখন অন্য কোম্পানি কেনার জন্য নিজেদের শেয়ার ইস্যু করা আত্মঘাতী হতে পারে, সেই পার্থক্যটা বোঝা কিন্তু অত্যন্ত জরুরি। ঠিক। আর যারা নিজেদের ব্যবসা বিক্রি করার কথা ভাবছেন, তাদের জন্য বার্তা হল, শুধু সর্বোচ্চ দাম কে দিচ্ছে সেটা না দেখে কে কিনছে, তাদের উদ্দেশ্য কি, আর আপনার আজীবনের সৃষ্টি, আপনার ব্যবসার ভবিষ্যৎ কি হবে, সেটাও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। এই আলোচনা শেষে আমার মনে একটা প্রশ্ন আসছে। বলুন। আজকের এই তথ্য প্রযুক্তির যুগে, যেখানে এত ডেটা, এত বিশ্লেষণ সহজলভ্য, সেখানেও কেন অভিজ্ঞ ম্যানেজাররা প্রায়শই এমন সব অধিগ্রহণ করেন যা শেষ পর্যন্ত তাদের নিজেদের সংস্থার শেয়ার হোল্ডারদের জন্যই ক্ষতিকর প্রমাণিত হয়? এটা কেন হয়? এটা সত্যি একটা বড় প্রশ্ন। এটা কি শুধুই ম্যানেজারদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা বা সেই অ্যানিম্যাল স্পিরিটের প্রকাশ, নাকি এর পেছনে আরও গভীর কোনো কাঠামোগত বা আচরণগত কারণ লুকিয়ে আছে, যা আমরা সহজে স্বীকার করতে চাই না বা হয়তো দেখতে পাই না? এই প্রশ্নটা কিন্তু ভাবার মতো। অবশ্যই ভাবার মতো। হয়তো এর উত্তরটা এত সহজ নয়। আজকের আলাপে আমরা একটু ডুব দেব অ্যাকাউন্টিংয়ের কিছু জটিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধারণার গভীরে। ওয়ারেন বাফেটের লেখা থেকে পাওয়া দারুণ কিছু ভাবনাচিন্তা, সেগুলো নিয়ে কথা বলবো। এগুলো ব্যবসার আসল ছবিটা বুঝতে খুব সাহায্য করে। হ্যাঁ, ঠিক। বাফেটের বেশ কিছু প্রবন্ধ আছে যেখানে উনি অ্যাকাউন্টিং, ব্যবসার মূল্যায়ন, আবার ট্যাক্সের মতো বিষয় নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং কথা বলেছেন। একদম। আমাদের হাতে ওনার সেই লেখাগুলোরই কিছু অংশ আছে। এর মধ্যে যেমন বেন গ্রাহামের একটা দারুণ স্যাটায়ার বা ব্যঙ্গ রচনা আছে। হ্যাঁ, 1936 সালের। ঠিক। তেমনি আবার গুডউইল, লুক থ্রু আর্নিংস, ওনার্স আর্নিংস, এইসব কনসেপ্ট নিয়ে বাফেটের নিজের বিশ্লেষণও আছে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই অ্যাকাউন্টিংয়ের ধারণাগুলোর জট খোলা। শুধু খাতায় কি লেখা আছে তার বাইরে গিয়ে ব্যবসার আসল অর্থনৈতিক অবস্থাটা বোঝা কেন জরুরি, আর এই ধারণাগুলো কিভাবে সেই বোঝাপড়াকে আরও পরিষ্কার করে তোলে, সেটাই খুঁজে দেখব। আচ্ছা, চলুন শুরু করা যাক তাহলে। হ্যাঁ। শুরুতে আমরা একটু 1936 সালে যাই, কি বলুন? বেন গ্রাহাম, ভ্যালু ইনভেস্টিংয়ের গুরু যাকে বলা হয়, হ্যাঁ হ্যাঁ, তিনি তখন ইউএস স্টিল কর্পোরেশনকে নিয়ে একটা কাল্পনিক কিন্তু খুব চোখ খুলে দেওয়া মতো ব্যঙ্গ রচনা লিখেছিলেন। ব্যাপারটা বেশ মজার ছলেই বলা, কিন্তু এর ভেতরের বার্তাটা, বুঝলেন তো, খুবই গভীর। ঠিক বলেছেন। গ্রাহামের উদ্দেশ্য ছিল আসলে চোখে আঙুল দিয়ে দেখানো যে কিভাবে কোম্পানিগুলো কোনো বাস্তব ব্যবসায়িক উন্নতি ছাড়াই শুধু হিসেবের কলম ঘুরিয়ে অবিশ্বাস্য লাভ দেখিয়ে দিতে পারে। এটা ছিল অ্যাকাউন্টিংয়ের কারসাজিটা ধরিয়ে দেওয়ার একটা দারুণ চেষ্টা আর কি। হ্যাঁ, নম্বর দিয়ে কিভাবে বাস্তবকে আড়াল করা যায়।
একদম। ওনার ওই কাল্পনিক পরিকল্পনার কয়েকটা দিক শুনলেই বিষয়টা বোঝা যায়। যেমন ধরুন, একটা প্রস্তাব ছিল প্ল্যান্ট অ্যাকাউন্টের ভ্যালু কমাতে কমাতে -$1 বিলিয়ন নিয়ে যাওয়া। ভাবা যায়, মানে ডেপ্রিসিয়েশন বা সম্পদ ব্যবহারের খরচ দেখানোর বদলে উল্টো তারা অ্যাপ্রিসিয়েশন বা মূল্যবৃদ্ধি বাবদ আয় দেখাবে। ঠিক, পুরো অবাস্তব। হ্যাঁ, আর একটা কৌশল ছিল কর্মীদের নগদ বেতন না দিয়ে অপশন ওয়ারেন্ট দেওয়া। মানে শেয়ার কেনার অধিকার। হ্যাঁ, নির্দিষ্ট দামে শেয়ার কেনার অধিকার। এতে কাগজে কলমে বেতন বাবদ খরচ শূন্য, উল্টে আবার কোম্পানির ক্যাপিটাল সারপ্লাস বেড়ে যাচ্ছে। বাহ! তারপর ধরুন, ইনভেন্টরি বা মজুদের মূল্য দেখানো হয়েছিল মাত্র $1, যাতে সেটার অবচয়ে দেখাতে না হয়। ঠিক, আর ইচ্ছে মতো লাভ তৈরি করা যায়। আর প্রেফার্ড স্টক, যার উপর ডিভিডেন্ড দিতে হয়, সেটাকে সুদবিহীন বন্ড দিয়ে রিপ্লেস করার কথা ছিল। হ্যাঁ, যেটা আবার 50% ডিসকাউন্টে শোধ করা যাবে, মানে সেখান থেকেও লাভ দেখানো যাবে। সব দিক থেকেই শুধু লাভ। আর শেষে একটা বিশাল অঙ্কের কন্টিনজেন্সি রিজার্ভ বা আপৎকালীন তহবিল, ওটা কেন? যাতে যে কোনো লোকসান বা রাইট ডাউন হলে সেটা ওই রিজার্ভ থেকে সহজেই অ্যাডজাস্ট করে দেওয়া যায়। মানে লোকসানটা আর দেখানোই গেল না। পুরো নকশাটাই তাহলে এমনভাবে করা যাতে কোম্পানিকে দেখানো যায় যে অমচম লাভ হচ্ছে। একদম। গ্রাহামের হিসেবে এই কাল্পনিক পরিবর্তনের শেয়ার প্রতি লাভ দাঁড়াতো প্রায় $49.80। $49.80। হ্যাঁ, অথচ বাস্তবে সে বছর ইউএস স্টিলের শেয়ার প্রতি লোকসান ছিল $2.76। মানে পার্থক্যটা দেখুন। এই ব্যঙ্গ রচনাটা তো প্রায় 90 বছর আগের। আজও কি এর কোনো প্রাসঙ্গিকতা আছে? আছে, মানে খুব বেশি করে আছে। বাফেট নিজেই তো বলেছেন, গ্রাহাম জানি ঠাট্ট করেছিলেন, সেই একই ধরনের অ্যাকাউন্টিং কৌশল হয়তো একটু চেহারা বদলে আজও অনেক বড় কর্পোরেশনের ফিনান্সিয়াল রিপোর্টে দেখা যায়। তাই নাকি? হ্যাঁ, তাই আজকের দিনেও ইনভেস্টরদের জন্য প্রধান শিক্ষাটা কিন্তু একই রয়ে গেছে। শুধু রিপোর্টেড আয় দেখে লাফানো চলবে না, গভীরে যেতে হবে। গভীরে যেতে হবে। আসল অর্থনৈতিক সত্যটা খুঁজে বের করতেই হবে। এই রিপোর্টেড আয়ের সীমাবদ্ধতা, এই নিয়েই তো বাফেট তার লুক থ্রু আর্নিংস ধারণাটা আলোচনা করেছেন। সাধারণত একটা কোম্পানি যখন অন্য কোম্পানিতে অল্প শেয়ার কেনে, ধরুন 20%-এর কম মালিকানা, তখন অ্যাকাউন্টিং নিয়মটা কী রকম হয়? নিয়মটা হচ্ছে, মূল কোম্পানি, মানে যে কিনছে, সে তার আয়ের হিসাবে শুধু ওই অধীনস্থ কোম্পানি থেকে পাওয়া ডিভিডেন্ড বা লভ্যাংশটুকুই দেখাতে পারবে। আচ্ছা। কিন্তু অধীনস্থ কোম্পানি যে লাভটা বিতরণ না করে নিজের ব্যবসায় আবার বিনিয়োগ করল, মানে রিটেইনড আর্নিংস, সেটা কিন্তু মূল কোম্পানির রিপোর্টে আয়ের অংশ হিসেবে দেখানো হয় না। কিন্তু বার্কশায়ার হ্যাথাওয়ের মতো কোম্পানির জন্য, যাদের এরকম অনেক কোম্পানিতেই 20%-এর কম মালিকানা, তাদের জন্য তো এই নিয়মটা একটা অসম্পূর্ণ ছবি দেয়, তাই না? একদম। বাফেট এখানে ওই আইসবার্গ বা বরফ শৈলের উপমাটা দেন। হ্যাঁ, শুনেছি। রিপোর্টেড আয় হল জলের ওপরের ওই চূড়াটুকু, কিন্তু ব্যবসার আসল অর্থনৈতিক শক্তির একটা বড় অংশ, মানে ওই অধীনস্থ কোম্পানিগুলোর রিটেইনড আর্নিংস, সেটা জলের নিচে লুকানো। যদিও ওই রিটেইনড আর্নিংস বার্কশায়ারের সম্পদ বাড়াচ্ছে ঠিকই, কিন্তু অ্যাকাউন্টিং রিপোর্টে সেটা আসছে না। তাহলে এই লুকানো অংশটা হিসাবে আনার উপায় কি? বাফেট কি বলছেন? এখানেই আসছে ওনার লুক থ্রু আর্নিংসের কনসেপ্টটা। মূল কথাটা খুব সহজ। কোম্পানি রিপোর্টেড আয়ের সাথে যোগ করতে হবে তার মালিকানাধীন অন্যান্য কোম্পানির অবন্টিত মুনাফার আনুপাতিক অংশটা, অবশ্যই সম্ভাব্য ট্যাক্স বাদ দিয়ে। আচ্ছা, এটা উদাহরণ দিলে কেমন হয়? হ্যাঁ, বাফেট নিজেই 1990 সালের উদাহরণ দিয়েছেন। সে বছর বার্কশায়ারের রিপোর্টেড আয় ছিল $371 মিলিয়ন, আর তাদের মালিকানাধীন কোম্পানিগুলোর অবন্টিত মুনাফার আনুপাতিক অংশ, মানে ট্যাক্স বাদ দিয়ে, ছিল প্রায় $220 মিলিয়ন। ওহ, বেশ বড় অঙ্ক তো। হ্যাঁ, সুতরাং লুক থ্রু আর্নিংস দাঁড়াচ্ছে প্রায় $590 মিলিয়ন, মানে 371 যোগ 220। তার মানে রিপোর্টেড আয়ের চেয়ে প্রায় 60% বেশি। ঠিক। এটা ব্যবসার প্রকৃত আয় বোঝার জন্য অনেক বেশি বাস্তবসম্মত একটা উপায়। বুঝাই যাচ্ছে। হ্যাঁ, কারণ ওই অবন্টিত মুনাফার মূল্য নির্ভর করে সেটা কতটা এফেক্টিভলি ব্যবসায় আবার খাটানো হচ্ছে তার উপর। আপনার মালিকানার শেয়ার কত শতাংশ বা অ্যাকাউন্টিং নিয়ম কি বলছে তার উপর নয়। বাফেটের ওই কথাটা মনে পড়ছে। কোনটা? গাছের উদাহরণটা। হ্যাঁ, যদি আমাদের আংশিক মালিকানাধীন কোনো জঙ্গলে একটা গাছ বেড়ে ওঠে, কিন্তু আমরা সেই বৃদ্ধি আমাদের আর্থিক বিবৃতিতে রেকর্ড না করি, তবুও আমরা গাছটির অংশের মালিক। একদম, মানে অর্থনৈতিক বাস্তবতা অ্যাকাউন্টিং নিয়মের উপরে।
কোকা-কোলার শেয়ার বাইব্যাকের উদাহরণটাও তো তিনি এই প্রসঙ্গে দেন, তাই না? হ্যাঁ, ওটাও খুব গুরুত্বপূর্ণ। কোক যখন তার মুনাফা দিয়ে বাজার থেকে নিজের শেয়ার কিনে নেয়, তখন মোট শেয়ার সংখ্যা কমে যায়, ফলে বার্কশায়ারের মালিকানার ভাগটা আনুপাতিক হারে বেড়ে যায়। কোনো বাড়তি বিনিয়োগ ছড়াই। ঠিক, এটা বার্কশায়ারের জন্য ডিভিডেন্ড পেয়ে, যার ওপর আবার ট্যাক্স দিতে হতো, তারপর সেই টাকা দিয়ে শেয়ার কেনার চেয়ে অনেক বেশি কার্যকর। ট্যাক্সের দিক থেকেও। অবশ্যই। সুতরাং বাফেটের মতে বিনিয়োগকারীদের লক্ষ্য হওয়া উচিত এমন ব্যবসার পোর্টফোলিও তৈরি করা, যার সময়ের সাথে সাথে সর্বোচ্চ লুক ট্রু আর্নিংস তৈরি করতে পারবে। এর জন্য দরকার ব্যবসার লং টার্ম সম্ভাবনার দিকে নজর রাখা, প্রতিদিনের শেয়ার বাজারের ওঠানামার দিকে নয়। ওই যে কথাটা, স্কোর বোর্ডের দিকে না তাকিয়ে খেলার মাঠের দিকে নজর রাখতে হয়। ঠিক তাই। খেলার মাঠের দিকে নজর রাখতে গেলে তো ব্যবসার ভেতরের আরও কিছু জিনিস বুঝতে হয়। যেমন ধরুন গুডউইল। এই শব্দটা আমরা প্রায়ই শুনি যখন একটা কোম্পানি আরেকটা কোম্পানি কেনে। অ্যাকাউন্টিং গুডউইল আর ইকোনমিক গুডউইল, এই দুটো কি একই জিনিস? না না, দুটো বেশ আলাভা ধারণা। অ্যাকাউন্টিং গুডউইল হলো একটা হিসাবের ব্যাপার। যখন একটা কোম্পানি অন্য কোম্পানিকে কেনে, তখন যদি কেনার দামটা ওই কেনা কোম্পানির চিহ্নিতযোগ্য নিট অ্যাসেট বা সম্পদের ন্যায্য মূল্যের চেয়ে বেশি হয়, আচ্ছা, তখন ওই অতিরিক্ত দামটাই হলো অ্যাকাউন্টিং গুডউইল। আর অ্যাকাউন্টিং নিয়ম অনুযায়ী এই গুডউইলের মূল্যটা সময়ের সাথে সাথে ধীরে ধীরে কমাতে হয়, যাকে বলে অ্যামোর্টাইজেশন। এটা একটা খরচ হিসেবে দেখানো হয়। হ্যাঁ, একটা নন ক্যাশ খরচ হিসেবে। এর জন্য কোম্পানি থেকে নগদ টাকা বেরোয় না, কিন্তু লাভের হিসাবে প্রভাব ফেলে। বুঝলাম। আর ইকোনমিক গুডউইল সেটা কি? হলো একটা ব্যবসার সেই ক্ষমতা যার জোরে সে তার ব্যবহার করা নিট বাস্তব সম্পদ বা ট্যাঞ্জিবল অ্যাসেটসের ওপর গড় পড়তা মার্কেট রেটের চেয়ে অনেক বেশি আয় করতে পারে। মানে অতিরিক্ত আয় করার ক্ষমতা। ঠিক, এই অতিরিক্ত আয় করার ক্ষমতাটাই হলো ইকোনমিক গুডউইল। এটা সাধারণত আসে ইনট্যাঞ্জিবল বা অস্পষ্ট সম্পদ থেকে। যেমন ধরুন ব্র্যান্ডের সুনাম, কাস্টমার লয়্যালটি, বিশেষ কোনো টেকনোলজি বা ব্যবসার কোনো গোপন ফর্মুলা, এই ধরনের জিনিস। বাফেট কি কোনো উদাহরণ দিয়েছেন এটা বোঝানোর জন্য? হ্যাঁ, উনি প্রায়ই সিজ ক্যান্ডিজের উদাহরণ দেন। বার্কশায়ার যখন সিজ ক্যান্ডিজ কিনেছিল $25 মিলিয়ন, তখন তার নিট বাস্তব সম্পদ বা ট্যাঞ্জিবল অ্যাসেট ছিল মাত্র $8 মিলিয়ন। তার মানে $17 মিলিয়ন ছিল অ্যাকাউন্টিং গুডউইল। একদম। কিন্তু মজার ব্যাপার হলো সিজ ক্যান্ডিজ ওই $8 মিলিয়ন বাস্তব সম্পদ ব্যবহার করেই বছরে প্রায় $2 মিলিয়ন ট্যাক্স দেওয়ার পর আয় করছিল। তার মানে 25% রিটার্ন অন ট্যাঞ্জিবল অ্যাসেটস। হ্যাঁ, এটাই ছিল তার শক্তিশালী ইকোনমিক গুডউইলের প্রমাণ। দারুণ তো। আচ্ছা, সময়ের সাথে সাথে এই দুই ধরনের গুডউইলের কি পরিবর্তন হয়েছিল সিজ ক্যান্ডিজের ক্ষেত্রে? এখানেই আসল মজাটা। অ্যাকাউন্টিং নিয়ম অনুযায়ী ওই $17 মিলিয়ন অ্যাকাউন্টিং গুডউইল ধীরে ধীরে অ্যামোর্টাইজড হয়ে কমে আসছিল খাতা কলমে। কিন্তু ব্যবসার আসল অর্থনৈতিক শক্তি ইকোনমিক গুডউইল সেটা কমেনি, বরং অনেক বেড়ে গিয়েছিল। তাই? কিভাবে? কয়েক বছর পর দেখা গেল সিজ ক্যান্ডিজ বছরে $13 মিলিয়ন আয় করছে, আর তার জন্য বাস্তব সম্পদ লাগছে মাত্র $20 মিলিয়ন। তার মানে রিটার্ন অন ট্যাঞ্জিবল অ্যাসেটস 65% হয়ে গেছে। ঠিক। সুতরাং অ্যাকাউন্টিং গুডউইল কমলেও ইকোনমিক গুডউইল কিন্তু বহু গুণে বেড়ে গেছে। তার মানে যে ব্যবসার ইকোনমিক গুডউইল শক্তিশালী, তার গ্রোথের জন্য খুব বেশি বাস্তব সম্পদের প্রয়োজন হয় না। মুদ্রাস্ফীতির সময় এটা তো একটা বিরাট সুবিধা। একদম ঠিক। কারণ ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যেতে বা আয় বাড়াতে নতুন করে খুব বেশি ক্যাপিটাল ইনভেস্ট করতে হয় না। বাফেট তাই বলেন, ভালো ইকোনমিক গুডউইল হল সেই উপহার যা দিতেই থাকে, দ্য গিফট দ্যাট কিপস অন গিভিং। কিন্তু সব গুডউইলই কি এরকম? না না, উনি এটাও সাবধান করেছেন, যদি কোনো কোম্পানি শুধু অতিরিক্ত দামে অন্য একটা সাধারণ মানের ব্যবসা কিনে নেয়, তাহলে যে অ্যাকাউন্টিং গুডউইল তৈরি হয় সেটা আসলে ফাঁপা। বাফেট ওটাকে বলেন নো উইল, যার কোনো আসল উইল বা শক্তি নেই। ঠিক, সেটা কোনো উপহার দেয় না, উল্টে বোঝা হয়ে দাঁড়াতে পারে। তাহলে এই গুডউইল ব্যাপারটাকে কিভাবে মূল্যায়ন করা উচিত? একজন অ্যানালিস্ট বা ইনভেস্টরের কি দেখা উচিত? বাফেট দুটো দৃষ্টিকোণ থেকে দেখতে বলেছেন। প্রথমত, যখন আপনি কোনো ব্যবসার রেগুলার অপারেশনস বিশ্লেষণ করছেন, তখন অ্যাকাউন্টিং গুডউইলের যে অ্যামোর্টাইজেশন চার্জ সেটাকে ইগনোর করাই ভালো।
কারণ ওটা ব্যবসার আসল অর্থনৈতিক খরচের প্রতিফলন নয়। আচ্ছা। দ্বিতীয়ত, যখন আপনি এটা মূল্যায়ন করছেন যে একটা কোম্পানিকে কেনাটা ঠিক হয়েছিল কিনা, তখনও অ্যামortization চার্জ বাদ দিন, কিন্তু কেনার জন্য যে মোট দামটা দেওয়া হয়েছিল সেটাকে বিবেচনায় আনতে হবে। আর দেখতে হবে সেই দামের বিনিময়ে কতটা আসল ইকোনমিক গুডউইল পাওয়া গেছে। কারণ ভালো ব্যবসা মানেই সবসময় ভালো কেনা নাও হতে পারে। একদম। বাফেটের ওই কথাটা খুব দামি, আ গুড বিজনেস ইজ নট অলওয়েজ আ গুড পারচেজ। অর্থাৎ রিপোর্টেড আয় যেমন আমাদের ভুল পথে চালিত করতে পারে, তেমনি কোম্পানির ব্যালেন্স শিটে দেখানো অ্যাসেটের ভ্যালুও সবসময় আসল গল্পটা বলে না। এই সমস্যাগুলো কাটানোর জন্যে কি বাফেট ওনার্স আর্নিংস বা মালিকের আয়ের ধারণাটা এনেছেন? হ্যাঁ, ঠিক তাই। উনি স্কট ফেডজার কোম্পানির উদাহরণ দিয়ে এটা খুব ভালোভাবে বুঝিয়েছেন। বার্কশায়ার যখন কোম্পানিটা কিনে নেয়, তখন পারচেজ প্রাইস অ্যাকাউন্টিং বলে একটা নিয়ম আছে। হ্যাঁ। সেই নিয়ম প্রয়োগ করার ফলে স্কট ফেডজারের রিপোর্টেড আয় কেনার আগের চেয়ে কমে যায়। কিন্তু ব্যবসার ভেতরের অর্থনীতি তো একই ছিল, লাভ কমে গেল কেন? কারণ ওই পারচেজ প্রাইস অ্যাকাউন্টিংয়ে কেনা কোম্পানির অ্যাসেট আর লায়াবিলিটির ভ্যালু নতুন করে বাজার মূল্যে দেখানো হয়। এর ফলে ডেপ্রিসিয়েশন, অ্যামortization এই ধরনের নন ক্যাশ চার্জগুলো বেড়ে যায়, গুডউইলও তৈরি হয়। সব মিলিয়ে রিপোর্টেড আয়টা কমে যায়। কিন্তু তাতে তো ব্যবসার আসল লাভজনকতা বোঝা গেল না। ঠিক এখানেই বাফেটের ওনার আর্নিংসের সূত্রটা কাজে লাগে। উনি বলছেন ওনার আর্নিংস হল রিপোর্টেড আয়, ধরা যাক ক, প্লাস ডেপ্রিসিয়েশন, অ্যামortization ও অন্যান্য নন ক্যাশ চার্জ, ধরা যাক খ, মাইনাস হচ্ছে ব্যবসার দীর্ঘমেয়াদী কম্পিটিটিভ পজিশন আর ব্যবসার ভলিউম বজায় রাখার জন্য যে গড় বার্ষিক মূলধনী ব্যয় দরকার, মেইনটেন্যান্স ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ধরা যাক গ। ওনার আর্নিংস ইজ ইকুয়াল টু ক প্লাস খ গ। একদম। কিন্তু এই গ অংশটা মেইনটেন্যান্স ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটা তো সরাসরি ফাইন্যান্সিয়াল রিপোর্টে লেখা থাকে না। এটা বের করব কিভাবে? এটা ঠিক যে এর কোনো পারফেক্ট হিসাব পাওয়া মুশকিল। এটা অনেকটা এস্টিমেশনের ওপর নির্ভর করে। কিন্তু বাফেট এখানে অর্থনীতিবিদ কেইনসের একটা কথা খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন। অস্পষ্টভাবে সঠিক হওয়া নিখুঁতভাবে ভুল হওয়ার চেয়ে ভালো। ইট ইজ বেটার টু বি ভেগলি রাইট দ্যান প্রিসাইসলি রং। হ্যাঁ, এর মূল উদ্দেশ্য হল ব্যবসার আসল অর্থনৈতিক পারফরম্যান্সের একটা কাছাকাছি চিত্র পাওয়া, যা শুধু রিপোর্টেড আয় বা ওয়াল স্ট্রিটে চালু থাকা ক্যাশ ফ্লো থেকে পাওয়া যায় না। ওয়াল স্ট্রিটে তো ক্যাশ ফ্লো আয় প্লাস ডেপ্রিসিয়েশন, অ্যামortization বা ইবিডা খুব ব্যবহার করা হয়। বাফেট এগুলো সমালোচনা করেছেন কেন? কারণ এই মেট্রিকগুলো ওই ক প্লাস খ অংশটা দেখায়, কিন্তু গ অংশটা ব্যবসার রক্ষণাবেক্ষণের জন্য যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা দরকার সেটাকে বাদ দেয় না। মেইনটেন্যান্স ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা। হ্যাঁ, বাফেট এটাকে তুলনা করেছেন দাঁতের যত্ন না নেওয়ার সাথে। আপনি যদি ভাবেন দাঁত ব্রাশ না করলে বা ডাক্তারের কাছে না গেলে পয়সা বাঁচবে, তাহলে হয়তো কিছুদিনের জন্য পয়সা বাঁচবে, কিন্তু ভবিষ্যতে দাঁতটাই থাকবে না। হ্যাঁ, দারুণ উপমা। তেমনি ব্যবসার রক্ষণাবেক্ষণে পয়সা খরচ না করলে বা সেটাকে হিসাবে না ধরলে সাময়িকভাবে ক্যাশফ্লো বেশি দেখানো যেতে পারে, কিন্তু লং টার্মে ব্যবসাটাই টিকবে না। তাই জিকে বাদ দেওয়াটা একটা মারাত্মক ভুল। ইবিডিটাকেও উনি একই কারণে অর্থহীন বলেছেন। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে রিপোর্টেড আয়, বুক ভ্যালু, ক্যাশ ফ্লো, এগুলোর কোনোটা দেখেই পুরো ভরসা করা যাচ্ছে না। আমাদের নজর দিতে হবে লুক থ্রু আর্নিংস, ইকোনমিক গুডউইল আর এই ওনার আর্নিংসের মতো ধারণাগুলোর দিকে। এর সাথে তো আবার ইন্ট্রিনসিক ভ্যালু বা অন্তর্নিহিত মূল্যের ধারণাটাও যুক্ত। এটা ঠিক কী জিনিস? ইন্ট্রিনসিক ভ্যালু হল একটা ব্যবসার বাকি জীবনকালে তা থেকে মালিকরা মোট যে পরিমাণ ক্যাশ বা নগদ অর্থ বের করে আনতে পারবে, ওই ওনার্স আর্নিংস, তার আজকের দিনের মূল্য ডিসকাউন্ট করে বর্তমান মূল্যে আনা আর কি। ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো। অনেকটা তাই। এটাই ধরা হয় ব্যবসার আসল অর্থনৈতিক মূল্য। তবে এটা মনে রাখতে হবে, এটা কোনো একদম সঠিক সংখ্যা নয়, এটা একটা অনুমান, যা ভবিষ্যতের আয় আর সুদের হার কেমন হবে তার উপর নির্ভর করে। বুঝলাম। আর বুক ভ্যালু বা খাতা কলমের মূল্য, সেটার সাথে এর সম্পর্ক কি? বুক ভ্যালু হল অ্যাকাউন্টিং অনুযায়ী কোম্পানির নিট সম্পদের মূল্য। এটা ক্যালকুলেট করা খুব সহজ,
কিন্তু এর ব্যবহার খুব লিমিটেড। বাফেট বার্কশায়ারের নিজের উদাহরণ দিয়েই দেখিয়েছেন। 1964 সালে যখন তিনি কোম্পানিটা কিনেছিলেন তখন বুক ভ্যালু ছিল শেয়ার প্রতি $19, কিন্তু ব্যবসার যা অবস্থা ছিল তাতে আসল বা ইন্ট্রিনসিক ভ্যালু ছিল তার চেয়েও অনেক কম। আর এখন বার্কশায়ারের বুক ভ্যালু তার ইন্ট্রিনসিক ভ্যালুর চেয়ে অনেক কম, কারণ ওর অনেক ব্যবসার আসল মূল্য মানে ইকোনমিক গুডউইল সেটা খাতায় দেখানো মূল্যের চেয়ে বহুগুণ বেশি। কলেজের শিক্ষার উদাহরণটাও তো দারুণ। হ্যাঁ, শিক্ষার জন্য যে খরচ হলো সেটা ধরা যেতে পারে বুক ভ্যালু, কিন্তু সেই শিক্ষা থেকে সারা জীবনে যে অতিরিক্ত আয় হবে তার আজকের দিনের মূল্য হল আসল ইন্ট্রিনসিক ভ্যালু, অনেক ক্ষেত্রেই যা খরচের চেয়ে অনেক বেশি। সবশেষে কর বা ট্যাক্সের বিষয়টাও বাফেট একটু ছুঁয়ে গেছেন, বিশেষ করে ডেফার্ড ট্যাক্স বা বিলম্বিত করের সুবিধা নিয়ে। হ্যাঁ, ওটাও একটা ইন্টারেস্টিং পয়েন্ট। উনি দেখিয়েছেন অবাস্তবায়িত মূলধনী লাভ, মানে ধরুন আপনি একটা শেয়ার কিনে রেখেছেন, সেটার দাম বেড়েছে কিন্তু আপনি এখনো বিক্রি করেননি। তার ওপর যে ট্যাক্সটা ভবিষ্যতে দিতে হবে সেটা আসলে অনেকটা সরকারের কাছ থেকে পাওয়া একটা সুদবিহীন ঋণের মতো। সুদবিহীন ঋণ কিভাবে? কারণ ওই লাভের টাকাটা তো আপনার কাছেই থাকছে এবং সেটা আবার ইনভেস্ট হয়ে বাড়ছে যতক্ষণ না আপনি শেয়ারটা বিক্রি করছেন। সরকার তো এর উপর কোনো সুদ নিচ্ছে না। আচ্ছা, এই দিক থেকে হ্যাঁ, এই সুবিধাটা লং টার্ম মানে বাই অ্যান্ড হোল্ড ইনভেস্টিং স্ট্র্যাটেজিকে ম্যাথমেটিক্যালি অনেক অ্যাডভান্টেজ দেয়। উনি লিল অ্যাবনারের গল্পের মাধ্যমে দেখিয়েছেন প্রতি বছর লাভ তুলে ট্যাক্স দিয়ে আবার ইনভেস্ট করার চেয়ে একবারে অনেক বছর পর লাভ তুলে ট্যাক্স দিলে চক্রবৃদ্ধি সুদের হারে ফাইনাল রিটার্ন অনেক বেশি হয়, শুধু ট্যাক্সটা দেরিতে দেওয়ার কারণে। তার মানে ট্যাক্স বাঁচানো নয়, ট্যাক্স দেরিতে দেওয়াটাও একটা বড় সুবিধা। অবশ্যই। উনি তো আরও কিছু অ্যাকাউন্টিং ইস্যু নিয়েও কথা বলেছেন, যেমন অবসরপ্রাপ্ত কর্মীদের স্বাস্থ্য সুবিধা দায়বদ্ধতা বা স্টক অপশনকে খরচ হিসেবে দেখানো উচিত কিনা। হ্যাঁ, ওইসব ক্ষেত্রেও উনি একই কথা বলেছেন। অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট যাই হোক না কেন, আসল অর্থনৈতিক বাস্তবতাটা বুঝতে হবে। স্টক অপশন যদি কর্মীদের দেওয়া হয় সেটা তো কোম্পানির জন্য একটা খরচই, যদিও এর ভ্যালুয়েশন করাটা কঠিন। লিঙ্কনের ওই ধাঁধাটা মনে পড়ছে। হ্যাঁ, যদি তুমি কুকুরের লেজকে পা বলো তাহলে কুকুরের কটা পা থাকে? উত্তর 4টেই, কারণ লেজকে পা বললেই তো আর সেটা পা হয়ে যায় না। ঠিক। অ্যাকাউন্টিংয়ের মারপ্যাচ দিয়ে খরচকে এড়িয়ে গেলে বা লাভ বেশি দেখালেও ব্যবসার আসল অর্থনৈতিক সত্যটা তো বদলায় না। একদম। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হল অ্যাকাউন্টিং নিয়মকানুন ব্যবসার ভাষা বোঝার জন্য জরুরি, খুবই দরকারি, কিন্তু এটা সবসময় সম্পূর্ণ বা নির্ভুল চিত্র দেয় না। ব্যবসার আসল অর্থনৈতিক বাস্তবতা বুঝতে হলে আমাদের রিপোর্টেড সংখ্যার গভীরে যেতে হবে। ঠিক। আর সেখানেই ওনার আর্নিংস, ইকোনমিক গুডউইল, লুক থ্রু আর্নিংস, ইন্ট্রিনসিক ভ্যালু এই ধারণাগুলো আমাদের সাহায্য করে। এগুলোর সাহায্য নিয়েই আসল ছবিটা বোঝা সম্ভব। টিকাল বা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি রাখা দরকার। প্রশ্ন করতে হবে এই সংখ্যাগুলো আসলে কি বলছে আর কি বলছে না। আজকের এই আলোচনা শোনার পর যখন কেউ কোনো কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট হাতে নেবেন, তখন হয়তো শুধু বটম লাইনে নিট লাভের সংখ্যাটা দেখেই থেমে যাবেন না। এই সব জটিলতা, এই সীমাবদ্ধতাগুলো জানার পর সেই রিপোর্টের গভীরে গিয়ে ব্যবসার আসল চিত্রটা খুঁজে বের করার জন্য নিজের দৃষ্টিভঙ্গিকে কিভাবে নতুন করে সাজানো যেতে পারে, এই প্রশ্নটা না হয় আজকের ভাবনার খোরাক হয়ে থাকলো সবার জন্য।